প্রিয় জবা ফুল। মৌমিতা হোসেন। পর্ব 1 থেকে 10। জবা, তাড়াতাড়ি একটু ছাদে আসুন না। আকাশে আজ মেঘের আনাগোনা। এমন অবস্থায় আপনাকে নিয়ে কিছু সময় মেঘবিলাস করতে ইচ্ছে করছে। কলেজ থেকে এসে মাত্রই গোসল শেষ করে রুমে এসে বসেছে চৈতালি। এর মাঝে অপরিচিত নাম্বার থেকে ফোন এলে রিসিভ করতেই শুনতে পায় সেই পরিচিত বিরক্তিকর কণ্ঠ আর অপছন্দের সম্বোধন। কপালে ভাঁজ ফেলে মোবাইল কানের কাছে ধরেই জানালার কাছে যায় চৈতালি। গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে সত্যি আকাশটা অন্ধকার হয়ে এসেছে। মনে হচ্ছে ঝড় আসবে। হঠাৎ মনে হলো চৈত্রের এই দুপুরে আকাশের এই অবস্থা। আবহাওয়ার যে আজকাল কি হয়েছে, কখন কি হয় বলা মুশকিল। চৈতালিকে চুপ দেখে মুঠোফোনের ওপাশ থেকে দীপ্র বলে ওঠে, কি হলো জবা, কথা বলছেন না কেন? তাড়াতাড়ি আসুন, আমি অপেক্ষায় আছি তো। চৈতালি বিরক্ত হয়ে বলে, কে বলেছে অপেক্ষা করতে? কেউ বলেনি, আমি নিজ থেকেই আপনার জন্য অপেক্ষা করছি। আসুন না একটু। চৈতালি কোন উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। এটা অবশ্য আজ নতুন নয়, এমনটা সে সব সময়ই করে, কারণ দীপ্রকে তার ভীষণ অপছন্দ। প্রথম দিকে অবশ্য এতটা অপছন্দ ছিল না। বয়সে 4 বছরের ছোট দীপ্র যেদিন থেকে তাকে বিরক্ত করা শুরু করেছে সেদিন থেকেই তাকে চৈতালির অপছন্দ। চৈতালি ভীষণ অবাক হয় এই ভেবে যে আজকালকার ছেলেরা বড় ছোট কোন কিছু মানে না, আবেগ বোঝে না, মেয়েদের মন বোঝে না। যখন যার সাথে ইচ্ছে মজা নেয়ার চেষ্টা করে, যেমনটা করেছিল আসিফ, এতে যে সেই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যায়, স্বাভাবিক জীবন যাপন করতে ভুলে যায়, আজীবনের মতো এই পুরুষদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, সেটা তারা একবারের জন্যও ভাবে না। আসিফ তো তবুও তার ব্যাচমেট ছিল, তারটা মানা যায়। কিন্তু দীপ্র, তাকে দেখতে এমন ভদ্র মনে হলেও ভেতরটা প্রচণ্ড রকম অভদ্রতায় ভরা। আস্ত একটা বেয়াদব। না হলে সিনিয়র কাউকে কেউ প্রেমের প্রস্তাব দেয়, ঠিক আছে প্রস্তাব নাও দিল, কিন্তু চৈতালি যেহেতু তাকে প্রথম দিনেই ভালোভাবে বুঝিয়ে না বলে দিয়েছিল, তারপরেও কেন বারবার এভাবে বিরক্ত করা? এসব করে কি লাভ? না চৈতালি আর ভাবতে চায় না এসব নিয়ে। তাই চুলে পেঁচানো তোয়ালেটা খুলে চুল মুছতে নেয়, অমনি আবার ফোন বেজে উঠলে এবারও সে লাইন কেটে দেয়। তোয়ালে নিয়ে বারান্দায় চলে যায়। এর মাঝে আবার মোবাইল বেজে উঠলে গিয়ে দেখে এবারেও স্ক্রিনে সেই একই নাম্বার ভেসে উঠেছে। চৈতালি এবার আর নিজেকে সামলাতে পারে না। ফোন রিসিভ করে কণ্ঠে কঠোরতা এনে বলে, কি ব্যাপার দীপ্র? তোমাকে না বলেছি এভাবে বারবার ফোন করে বিরক্ত করবে না? তাহলে কেন ফোন করছো? আপনাকে ছাদে আসতে বলবো বলে ফাজলামো করো? আমি কি তোমার ফাজলামোর মানুষ? দীপ্র মুচকি হেসে বলে, না না, তা হবে কেন? আপনি আমার কাছে অনেক সম্মানীয়, আমার ভালোবাসার মানুষ, আমার জবা ফুল, আমার। চৈতালি রাগে দাঁতে দাঁত চেপে বলে, চুপ, একদম চুপ। তোমাকে এসব বাজে বকতে নিষেধ করেছি না? খবরদার আমাকে আর ফোন দেবে না। জানেন জবা, এভাবে রাগলে না আপনাকে চমৎকার লাগে, তখন আপনার প্রতি আমার প্রেম আরো গভীর হয়, আরো এক ধাপ বেড়ে যায়। বেয়াদব কোথাকার। ফের যদি ফোন করেছো তাহলে খবর আছে তোমার। চিৎকার করে কথাটা বলেই ফোন রেখে দেয় চৈতালি। দুহাত দিয়ে মাথা চেপে বসে পড়ে বিছানায়। মনে মনে ভাবতে থাকে কিভাবে রক্ষা পাবে এই ছেলের যন্ত্রণা থেকে। এদিকে দীপ্র মৃদু হেসে তাকিয়ে থাকে তার মোবাইলে ফ্রন্ট স্ক্রিনে রাখা চৈতালির ছবির দিকে। গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে তার ভালোবাসার মানুষটিকে। বড্ড মায়াবী চেহারা, কাজল কালো চোখচোরা, যতবার দেখে ততবার সে তার প্রেমে পড়ে। চৈতালির লম্বা বেনুনিতে ক্লিপ দিয়ে গোলাপি রঙের একটা ঝুমকো জবা ফুল আটকে রাখা, হাতে কয়েকটা চুড়ি, কপালে ছোট্ট টিপ আর শাড়ি পরা ছিমছাম এই সাজ দীপ্রর ভীষণ ভালো লাগে। কারো প্রতি গভীর প্রেম সৃষ্টি হতে এসবটাই যেন যথেষ্ট। দীপ্রর ধারণা ওই জবা ফুলটা চৈতালির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ, তাই তো সেদিন থেকে তাকে সে জবা নামে ডাকে। চৈতালি অবশ্য এতে ভীষণ বিরক্ত হয়। দীপ্র তবুও ডাকে, তার ভালো লাগে এই নামে ডাকতে। দীপ্রর বন্ধু মহল অবশ্য শুরু থেকেই তাকে চৈতালির ব্যাপারে প্রচণ্ড নিরুৎসাহিত করে এসেছে। কেন যেন চৈতালিকে তাদের একেবারেই পছন্দ না। কিন্তু দীপ্র যে নিরুপায়, অনেক চেষ্টা করেও সে নিজেকে চৈতালির কাছ থেকে দূরে রাখতে পারেনি। প্রতিনিয়ত অপমানিত হবার পরেও দূরে সরে যেতে পারেনি তার কাছ থেকে। প্রেম বোধ হয় এমনি বেহা হয়, না হলে তার মতো ছেলে এভাবে। দীপ্র যখন এসব নানা ভাবনায় মত্ত, ঠিক সেই সময়ে মেঘের গর্জন শুরু হলে আকাশের দিকে তাকায় সে। এরপর চরম হতাশা নিয়ে আনমনে বলে ওঠে, আপনি এত নিষ্ঠুর কেন জবা? প্রেম বোঝেন না, মন বোঝেন না, আবেগ বোঝেন না, কিছুই তো বোঝেন না। এমন কেন আপনি? আর কত ঘুমাবে আপু? মাগরিবের আজান দিচ্ছে, এবার তো ওঠো। দুপুরে নাকি খাওনি? দুপুরে দীপ্রর কথায় রাগে মাথা ব্যথা শুরু হয়। মনে মনে ভাবে যে একটু রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করবে, কিন্তু না, সেটা আর হয় না। ক্লান্ত থাকায় কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি চৈতালি। এখন ছোট বোন ফাল্গুনির ডাকে ঘুম ভাঙে তার। ফাল্গুনি অনার্স 3য় বর্ষের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়ছে। চৈতালি ঘুমঘুম চোখে বলে, ঘুম খাইনি। কিন্তু তুই কিভাবে জানলি? মা বলেছে। ফাল্গুনি তপ্ত শ্বাস ফেলে বলে, না মা বলেনি, দীপ্র ভাইয়া বলেছে। রিকশা থেকে নামতেই বলল, তার ওপরে রাগ করে নাকি তুমি দুপুরে খাওনি?
এখন যেন তোমাকে টেনে তুলে খাওয়াই। না খেলে তোমার শরীর খারাপ করবে। আরো অনেক কিছু। তোকে না বলেছি ওই ছেলের সাথে বকবক করবি না। তারপরও কেন করিস ফাল্গুনি? আরে আপা, আমি কি নিজ থেকে ভাইয়ার সাথে কথা বলি নাকি? ভাইয়াই তো এসে নিজ থেকে তোমার কথা বলল। জানোই তো তিনি আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাই। এক্ষেত্রে তাকে আমি কিভাবে এড়িয়ে যাই বলো তো? সিনিয়র ভাই ছিল, এখন আর নেই। তাই এসব ফালতু অজুহাত দেখানো বন্ধ কর। ফালতু অজুহাত না আপা, যেটা ঠিক সেটাই বলছি। ভাইয়া পাশ করে বের হয়েছে খুব বেশি দিন হয়নি, কিন্তু বছর পেরিয়েছে মাত্র। এখনো নানা প্রয়োজনে তিনি ডিপার্টমেন্টে যান। শুনেছি কোন কলেজে নাকি লেকচারার হিসেবে জয়েন করার চেষ্টা চালাচ্ছেন। তো কি হয়েছে? তাই বলে তার সাথে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে হবে? তুই তো এতটা অবুঝ না ফাল্গুনি তাহলে। জানিস তো ওই ছেলেকে আমার একদম পছন্দ না। আজ তো একটা বেয়াদব। অথচ ডিপার্টমেন্টে ভাইয়া হলো সবার আদর্শ। লেখাপড়ায় ভালো, দেখতে ভালো, ব্যবহার ভালো। তোমার মুখেই শুনি ভাইয়া একটা বেয়াদব। আর কেউ তো। ফাল্গুনি কথা শেষ করতে পারেন না, তার আগেই চৈতালি তাকে ইশারায় চুপ করতে বলে। কারণ এই একই কথা শুনতে আর ভালো লাগে না তার। গত একটা বছর ধরে চলছে এই কাহিনী। আর কত? চৈতালি এলোমেলো চুলগুলো খোপা করে বিছানা ছেড়ে ওয়াশরুমে যায়। অজু করে নামাজ পড়তে হবে। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, খেতে হবে। এদিকে ফাল্গুনি অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে বোনের দিকে। এর শেষ কি হবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে। একদিকে প্রেমিক দীপ্র ভায়া, অন্যদিকে প্রেমিকের চেয়ে বয়সে বড় তার প্রিয় বাবা। পাশাপাশি মা বাবা, ভায়া তো আছে। কাকে রেখে কাকে সামলাবে সে? মনে মনে শুধু বোনের জন্য আফসোস করতে থাকে। এত সুন্দর চঞ্চল বোনটা দিন দিন কেমন খিটখিটে হয়ে যাচ্ছে। জীবনের একটা ভুল আজ তাকে কেমন বিষণ্ণ করে তুলেছে। না আর ভাবতে পারছে না ফাল্গুনি। সারাদিন ক্লাস করে ভীষণ ক্লান্ত লাগছে আজ। তাই চুপচাপ ফাল্গুনিও চলে যায় নিজের রুমে। চৈতালি গত 2 বছর ধরে তার পরিবার নিয়ে মালিবাগে থাকে। পরিবার বলতে বাবা মা আর ছোট বোন। বড় এক ভাই আছেন, নাম ফাহিম। পেশায় ডাক্তার। ফাহিম তার পরিবার নিয়ে থাকে ধানমন্ডি। আগে সবাই একসাথে মিরপুরে থাকত। কিন্তু চৈতালির একটা ভুলের জন্য 2 বছর ধরে তারা আলাদা থাকে। যদিও এতে সব দোষ তার একার ছিল না। কিন্তু মা চয়নিকা আর বড় ভাই এটা মানতে নারাজ। তাদের ধারণা সব দোষ চৈতালির। মেয়েরা যদি প্রশ্রয় না দেয় তাহলে নাকি ছেলেরা কখনো এত সাহস পায় না। চৈতালি প্রথম দিকে নিজের সাফাই গাইলেও এখন আর এই বিষয়ে কিছু বলে না। কারণ সে জানে যতই বলুক না কেন মা, ভাই সব সময় তাকেই দোষ দেবে। মাঝে মাঝে সে ভাবে, ভাগ্যিস বাবা আর ফাল্গুনি তাকে বিশ্বাস করে, বোঝে, না হলে হয়তো এতদিনে নিজের কোন ক্ষতি করে ফেলত। চৈতালিরা থাকে মালিবাগে 6 তলা বিল্ডিং এর 4 তলায়। বাড়িটা একটু পুরনো হলেও বেশ সুন্দর। নিচে অনেকটা জায়গা জুড়ে বাগান করা। বাড়িওয়ালার বাগানের খুব শখ। চৈতালির নিজেরও বাগানের খুব শখ। তাই অনুমতি নিয়ে চৈতালিও ছাদের এক পাশে ছোট্ট একটা বাগান তৈরি করেছে। বাগান বলতে বেশ কিছু ফুলের গাছ লাগিয়েছে, যার বেশিরভাগই নানা রঙের জবা ফুলের। ছোটবেলা থেকেই জবার প্রতি রয়েছে তার আলাদা একটা ভালোবাসা। 30 পেরোনো চৈতালি 3 বছর আগে মালিবাগ একটা কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করে। আগে কিছুদিন পড়ালেখার পাশাপাশি এলাকায় একটা স্কুলে চাকরি করত। কিন্তু পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার জন্য সেই চাকরি সে ছেড়ে দেয়। শুধু তাই নয়, ছোটবেলা থেকে বড় হওয়া প্রিয় এলাকাও ছেড়ে চলে আসে এখানে। এখানে এসে পুরনো স্মৃতি ভুলে নতুন ভাবে সবটা শুরু করার চেষ্টা করছিল চৈতালি। কিন্তু এরই মাঝে দীপ্র এসে আবার সবটা অলটপালট করে দিচ্ছে। কোনোভাবেই যেন সামলানো যাচ্ছে না কোন কিছু। সবকিছু অলটপালট হচ্ছে। মায়ের রাগ, অভিমানও আবার বাঁচে। রাতের আধারে ছাদে বসে বসে চৈতালি যখন এসব ভাবনায় মত্ত, ঠিক সেই সময় ফোনের শব্দে ধ্যান ভাঙে তার। কল রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে দীপ্র বলে, আজ জবা ফুলের মন খারাপ কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? এমন মলিন দেখাচ্ছে কেন আপনাকে? চৈতালি কিছু না বলে সামনে তাকাতেই দেখে পাশের বিল্ডিং এর ছাদে একদম তার সামনেই দাঁড়িয়ে আছে প্রচণ্ড অপছন্দের সেই মানুষটি। যাকে দেখেই মেজাজটা আবার খারাপ হয়ে গেল তার। মনে মনে তপ্ত শ্বাস ফেলে যেই না লাইনটা কাটবে ঠিক তখনই দীপ্র বলে, প্লিজ লাইন কাটবেন না জবা। একটু কথা বলুন। আমাকে একটু শান্তিতে থাকতে দাও তো দীপ্র। রোজ রোজ তোমার এসব বাড়াবাড়ি আমার আর ভালো লাগছে না। আমি তোমার ওপরে প্রচণ্ড বিরক্ত, এটা তোমার বোঝা উচিত। জানি তো, আপনার এই বিরক্ত হওয়াও আমার ভালো লাগে। লাগবে নাই বা কেন বলুন? বিরক্ত হলে আপনার কপালে যে ভাঁজ পড়ে আজকাল সেটাও আমার প্রিয় হয়ে উঠেছে। একটু রাগী রাগী চেহারায় অনেক ভালো লাগে আপনাকে। চোখ, নাক, গাল সব একেবারে লাল রং। দীপ্র কথা শেষ করার আগেই চৈতালি রেগে হিসহিসিয়ে বলে, একদম চুপ। আর একটা কথা যদি বলো তো থাপড়ে তোমার দাঁত ফেলে দেব। বেয়াদব কোথাকার। সিনিয়র কাউকে এসব বলতে লজ্জা লাগে না তোমার? প্রেমে পড়লে মানুষ বেহা হয়ে যায় জবা। বেহা হতে হয়। যতক্ষণ পর্যন্ত বেহা না হয় ততক্ষণ পর্যন্ত প্রেমটা ঠিক পূর্ণতা পায় না, বুঝলেন? তাই তো আমি। চৈতালি এবার কিছু না বলেই ফোনের লাইনটা কেটে দেয়। পাশে রাখা চেয়ারে বসে রাগে ফুঁসতে থাকে আর কি করলে এই ছেলের এসব বাড়াবাড়ি থেকে মুক্তি পাবে সেটা ভাবতে থাকে।
এমন সময় দীপ্র আবার জবা বলে ডাকতেই সে চরম বিরক্তি নিয়ে বাসায় যাওয়ার জন্য সিঁড়ির দিকে পা বাড়ায়। এদিকে দীপ্র আর কিছু না বলে অপলক তাকিয়ে থাকে তার প্রিয় জবার দিকে। মনে মনে নিজেই নিজেকে সান্ত্বনা দেয়, এই বলে যে কোন একদিন জবা ফুল ঠিকই তার ভালোবাসা বুঝবে। রাত প্রায় 10টা। খাওয়ার টেবিলে চুপচাপ বসে সবাই খাচ্ছে। আগে অবশ্য খাওয়ার সময়ে সবাই মিলে অনেক গল্প করত। সারাদিন ঘটে যাওয়া নানা বিষয়ে থাকতো গল্পের বিষয়বস্তু। কিন্তু আজকাল আর তেমন গল্প হয় না। এমন সময় চৈতালির মা চয়নিকা কণ্ঠে খানিকটা গম্ভীরতা নিয়ে বলে, এভাবে আর কতদিন? জানো তো জীবন কারোর জন্য থেমে থাকে না। তাছাড়া বয়স তো কমছে না, দিন দিন বাড়ছে। চয়নিকার কথা শুনে চৈতালির বাবা ফারুক সাহেব বলেন, সারাদিন পরে মেয়েদের নিয়ে একসাথে খেতে বসেছি। এখন দয়া করে এসব বিষয়ে কিছু বলো না। আমাদের শান্তিতে খেতে দাও, তুমিও শান্তিতে খাও। চয়নিকা ভাত মাখাতে মাখাতে বলেন, হ্যাঁ আমিই তো সব অশান্তি করি। তোমরা সবাই হলো ধোয়া তুলসী পাতা, এক একজন এক এক শান্তির প্রতীক। আর সব অশান্তির মূলে হলাম আমি। আমি কি এমনটা বলেছি? বলি এক আর ভাবো আরেক। ফারুক সাহেবের কথা শেষ হতেই চয়নিকা বলেন, যা বলেছ সেটাই বুঝেছি। বড়জনের বয়স 30 পেরিয়েছে। এই বয়সে মেয়েরা থাকে সংসার নিয়ে ব্যস্ত। অথচ আমার মেয়ে জিদ ধরে বসে আছে বিয়ে করবে না। আরে জীবনটা কি ছেলেখেলা নাকি? চৈতালি আর ফাল্গুনি এতক্ষণ চুপচাপ খেতে থাকলেও এবার চৈতালি খাওয়া বন্ধ করে খাবার নাড়াচাড়া করতে থাকে। কারণ এই একই কথা শুনতে শুনতে সে ক্লান্ত। সব জেনে বুঝেও যদি কেউ এমন করে তাহলে তাকে কি বলবে? এদিকে ফারুক সাহেবও বিরক্ত। একই কথা রোজ রোজ শুনতে আর ভালো লাগছে না তার। অবশেষে আর টিকতে না পেরে খানিকটা গম্ভীরতা নিয়ে বলেন, আজ কি খেতে দেবে না পণ করেছ? খাওয়ার সময় রোজ রোজ এসব না বললে হয় না। চয়নিকা এবার ছলো ছলো চোখে বলেন, ছোট মেয়েটারও কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসছে। কিন্তু তোমার বড় মেয়ের জন্য কোন দিকেই আগাতে পারছি না। বাকিটা তোমরাই ভালো বোঝ। উফ, কথায় কথায় শুধু একই কথা বলতে তোমার বিরক্ত লাগে না? চৈতালি এতটা সময় ধরে সবটা শুনলেও এখন আর ভালো লাগে না। চুপচাপ খাবার রেখে হাত ধুয়ে রুমে যেতে নেয়। এর মাঝে ফারুক সাহেব চৈতালি বলে ডাকলেই সে বলে, খেতে ভালো লাগছে না বাবা, তোমরা খাও। খিদে পেলে আমি পরে খেয়ে নেব। চৈতালির কথা শুনে মা চয়নিকা বলেন, এভাবে না খেয়ে চলে যাওয়া কোন সমাধান হতে পারে না। তোমার অন্তত ছোট বোনের কথাটা ভাবা উচিত। চৈতালি মায়ের দিকে তাকিয়ে বলে, তোমরা চাইলে ফাল্গুনির জন্য ছেলে দেখতে পারো। আমার এতে কোন সমস্যা নেই। কিন্তু আমার বিয়ের কথা কিছু বলো না প্লিজ। এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে কিছু ভাবতে চাই না। এই মুহূর্তে ভাবতে চাও না তো কবে ভাববে? বয়স কি কমছে নাকি বাড়ছে? এরপর তোমার জন্য কোথায় খুঁজবো পাত্র? ভুল পথে পা বাড়ানোর আগেই এসব ভাবা উচিত ছিল। চয়নিকা কথাগুলো বেশ চিৎকার করেই বলে। যা শুনে চৈতালি চুপচাপ নিজের রুমে চলে যায়। এদিকে মেয়ের মলিন মুখটা দেখে স্ত্রীর ওপরে রেগে যান ফারুক সাহেব। প্লেট সরিয়ে রেখে হাত ধুয়ে গম্ভীর কণ্ঠে বলেন, এবার শান্তি হয়েছে তোমার? মেয়েটা আজও না খেয়েই চলে গেল। আচ্ছা এসব বিষয় নিয়ে কি খাওয়ার টেবিলে বসে তোমার না বললে হয় না? ছেলে আর তুমি মিলে তো মেয়েটাকে একেবারে চাচড়া বানিয়ে ফেলছো। অনেক তো হলো, আর কত বলবে? একটা ভুলের জন্য আর কত কথা শোনাবে তাকে? শুন চয়নিকা, তুমি তার মা, তাই বলে এত বড় মেয়েকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো না। ছেলে মেয়েরা বড় হলে তাদের সাথেও একটা লিমিট রেখে কথা বলতে হয়। না হলে কোনোদিন যদি সে তোমাকে পাল্টা জবাব দেয় তখন তখন তোমার সম্মান কোথায় থাকবে বলতে পারো? আমার আবার সম্মান? আদরের মেয়ের জন্য সব মান সম্মান তো কবেই ধুলোয় মিশে গেছে। আমার মেয়েকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। ওর চিন্তাটা আমাকেই করতে দাও। তুমি তোমার বড় ছেলে আর ছোট মেয়েকে নিয়ে ভাবো, তাহলেই হবে। ফারুক সাহেব একরাশ বিরক্তি নিয়ে কথাটা বলেই হনহনিয়ে চলে যান নিজের রুমে। ঔষধ খেয়ে লাইট অফ করে শুয়ে পড়েন। এদিকে ফাল্গুনিও চুপচাপ খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসে। যদিও আজ হয়তো আর পড়ায় মন বসবে না, তবুও চেষ্টা করে। আর চয়নিকা টেবিলে বসে চোখের জল ফেলে আর ভাবতে থাকে দুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে। মা তাড়াতাড়ি নাস্তা দাও, আমাকে একটু বের হতে হবে। ছেলের তাড়াহুড়ো দেখে মা দীপা ঘড়ির দিকে তাকিয়ে বলেন, মাত্র সকাল 7টা বাজে। আজ এই সময়ে এত তাড়াহুড়ো কেন? চৈতালির পাশের বিল্ডিংয়ের 5 তলায় থাকে দীপ্র। এটা তাদের নিজেদের ফ্ল্যাট। প্রায় 1700 স্কয়ার ফিটের এই ফ্ল্যাটে তারা উঠেছে খুব বেশি দিন হয়নি। 4 বছর আগে বড় বোনের বিয়ের আগে উঠেছে এই ফ্ল্যাটে। তার আগেও অবশ্য এই এলাকাতেই ছিল, তবে অন্য বাসায়। দীপ্রর বাবা আসাদ সাহেব আগে চাকরি করলেও প্রায় 10 বছর ধরে ব্যবসা শুরু করেন। এখন তিনি দুটো রেস্টুরেন্টের মালিক। বেশ ভালোই চলে তার ব্যবসা। ভীষণ সৎ আর গম্ভীর প্রকৃতির মানুষ তিনি। এলাকায় বেশ পরিচিতই বলা যায়। বেশ মিশুক টাইপের মানুষ। তবে ছেলে দীপ্রর সাথে তার সখ্যতা কিছুটা কম। দীপ্রর 2 বোন। বড় বোন দিতিকে গ্রাজুয়েশন শেষ করার সাথে সাথে তার বাবা বিয়ে দিয়ে দেন। দিতি থাকে মোহাম্মদপুর। আর ছোট বোন দিতি পড়ে কলেজে। পাশাপাশি বিল্ডিং হওয়ায় দুজনের বারান্দাও খুব কাছাকাছি। আগে অবশ্য দীপ্র অন্য রুমে থাকত। কিন্তু চৈতালির জন্য এখন সে এই রুমে থাকে।
রুমের বারান্দা থেকে চৈতালির রুমের অনেকটাই দেখা যায়। আর এই সুযোগটাই নিয়েছে সে। কাল অনেক রাত পর্যন্ত চৈতালি বিষণ্ণ চেহারা নিয়ে বারান্দায় বসেছিল। রুমের হালকা যেই আলো এসে বারান্দায় পড়ছিল তাতে মনে হচ্ছিল চৈতালি কাঁদছে। প্রিয় মানুষের এমন অবস্থা দেখে দীপ্রর সাথে সাথে ফাল্গুনীর কাছে মেসেজের মাধ্যমে কারণ জানতে চায়। ফাল্গুনীও বাধ্য মেয়ের মতো যতটা বলা যায় বলে দেয়। সেই সময়ে দীপ্রর খুব ইচ্ছে করে চৈতালির সাথে কথা বলে তাকে সান্ত্বনা দিতে, কিন্তু সাহস হয় না। কারণ সে জানে তার উপস্থিতি টের পেলেই প্রিয় মানুষটা এক সেকেন্ডও সময় ব্যয় না করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেবে। এক বিন্দু মায়াও দেখাবে না তার জন্য। রাগে হয়তো আরো বেশি কাঁদবে। গত 1 বছর ধরে তো তেমনটাই দেখে এসেছে। তাই ঠিক করে যা বলার সকালে সামনাসামনিই বলবে। এভাবে একই বিষয় নিয়ে রোজ রোজ মন খারাপ করার কোন মানে নেই। এসব ভাবনায় পুরো রাত সে নিজেও ঘুমোতে পারেনি। শুধু অপেক্ষায় ছিল কখন সকাল হবে। দীপ্র যখন এসব ভাবনায় ব্যস্ত ঠিক সেই সময়ে তার মা দীপা চেয়ার টেনে পাশে বসে বলে, কিরে কোন ভাবনায় মত্ত হয়ে আছিস? এত সকালে কোথায় যাচ্ছিস বললি না তো? আর তোর চোখগুলো এমন দেখাচ্ছে কেন? সারা রাত ঘুমাসনি? মশার জন্য ঘুমে একটু ডিস্টার্ব হয়েছিল মা, তাই হয়তো চোখ এমন দেখাচ্ছে। আর একটু ঘুমিয়ে উঠলেই পারতি। না মা, একটা কাজ আছে, এখনই বের হতে হবে। দীপ্র কথা শেষ করতেই দিঠি এসে বলে, ভাইয়া আমাকে একটু কলেজে নামিয়ে দিয়ে যাও না। অন্ধকার হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। দীপ্র তাড়াহুড়ো দেখিয়ে নাস্তা শেষ না করেই পানি খেতে খেতে বলে, আজ পারবো না রে, খুব জরুরি কাজ পড়েছে, দেরি হলে সমস্যা হয়ে যাবে। প্লিজ ভাইয়া, আমার আর 5 মিনিট লাগবে, একটু পৌঁছে দাও না। একটুও না, তুই বরং এক কাজ কর, এই বৃষ্টির মধ্যে আজ কলেজে না যেয়ে বাসায় বসে পড়। আজ আমার জরুরি ক্লাস আছে ভাইয়া, নতুবা সত্যি যেতাম না। দিঠির কথা শুনে দীপা বলে, এমন করছিস কেন? ওকে একটু পৌঁছে দিয়ে তারপর না হতো তোর কাজে যা। আমার কাজটা খুব জরুরি, না হলে এমন করতাম না মা। দীপ্র এবার কাউকে আর কোন কথা বলতে না দিয়ে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ে। কারণ আজ যে তাকে চৈতালির সাথে কথা বলতেই হবে। কথা না হলেও কাছ থেকে এক পলক দেখতেই হবে। না হলে যে সে তার মনকে কোনোভাবেই স্থির রাখতে পারবে না। দীপ্র দ্রুত বাইক নিয়ে গেটের সামনে যেতেই দেখে তার প্রিয় মানুষটা তার আগেই গেটের বাইরে রিকশার জন্য দাঁড়িয়ে আছে। তাকে দেখেও না দেখার ভান করে রিকশা খুঁজছে। দীপ্র খেয়াল করে নীল রঙের শাড়ি আর হালকা সাজে সব সময়ের মতোই চমৎকার লাগছে তাকে। চুলগুলো ভেজে বলে ছোট একটা চুলের কাঁটা দিয়ে সেটা আটকে রাখার চেষ্টা করেছে, কিন্তু বাতাসের কারণে ব্যর্থ হচ্ছে আটকে রাখতে। এদিকে চৈতালির কপালে চিন্তার ভাঁজ। আকাশের অবস্থা দেখে কি করবে, কিভাবে কলেজে পৌঁছাবে সেটা ভাবতে থাকে। কারণ যেভাবে অন্ধকার হয়ে আসছে তাতে মনে হচ্ছে যে কোনো সময়েই হয়তো ঝুম বৃষ্টি শুরু হবে। এমন অবস্থায় আশেপাশে কোন রিকশা না পেয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখে 7:15 বেজে গেছে। এখানে দাঁড়ালে রিকশা পাওয়া মুশকিল হবে এই ভেবে সে এবার হাঁটা শুরু করে। চৈতালিকে হাঁটতে দেখে দীপ্র নিজেও ধীরে ধীরে বাইক নিয়ে সামনে আগাতে থাকে। চৈতালি ঘাড় ঘুরিয়ে দীপ্রকে দেখে কিন্তু কিছু না বলে তার মতো করে হাঁটতে থাকলে দীপ্র বলে, আকাশের যেই অবস্থা তাতে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। চৈতালি তার কথা শুনতে পেলেও কোন উত্তর দেয় না। দ্রুত পায়ে সামনে আগাতে থাকে আর রিকশা খুঁজতে থাকে। এদিকে চৈতালিকে নিরুত্তর দেখে দীপ্র আবার বলে, এই বৃষ্টিতে তো রিকশা পাবেন না জবা। সময় নষ্ট না করে চলুন, আজ আমি আপনাকে কলেজে পৌঁছে দেই। একটা কাজে আমি ওই দিকেই যাব তো তাই। চৈতালি এবারও কোন উত্তর দেয় না। চুপচাপ হাঁটতে থাকে আর ঘড়ি দেখতে থাকে। এর মাঝে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলে তাড়াতাড়ি ছাতা মেলে এক পাশে দাঁড়ায়। কি করবে ভাবতে থাকে। 8টার মধ্যে না ঢুকলে বড় আপা আজ নিশ্চিত বকবে। এদিকে রাস্তায় আজ একটা রিকশাও নেই। রাতে অতিরিক্ত কান্না করার জন্য চোখ দুটো ভীষণ জ্বলছে, মাথাও ব্যথা করছে। ভেবেছিল আজ কলেজে যাবে না, কিন্তু সকালে উঠেই দেখে কলেজের গ্রুপে বড় আপার মেসেজ। সকাল 9টায় গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, তাই যার যত ঝামেলাই থাকুক না কেন আজ সবাইকে উপস্থিত থাকতেই হবে। আর এজন্যই আজ তার কলেজে যাওয়া। কিন্তু বৃষ্টির মাঝে রিকশা না পাওয়ার এমন অবস্থায় এই বিরক্তিকর ছেলেটার উপস্থিতিতে তার মেজাজটা ধীরে ধীরে খারাপ হতে থাকে। চৈতালি অবশ্য আজ শুরু থেকেই মেজাজ নিয়ন্ত্রণের জন্য ভীষণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কতটা পারবে সেটা হলো কথা। কারণ আজকাল কেন যেন দীপ্রকে দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায়। যদিও ছেলেটা আজ পর্যন্ত কখনো তার কোন ক্ষতি করেনি, তবে ওই যে রোজ রোজ একই বিষয় নিয়ে খ্যানর করে, বোঝানোর পরেও বোঝে না, এসবই ভীষণ বিরক্ত লাগছে তার। এদিকে চৈতালিকে দাঁড়াতে দেখে দীপ্র নিজেও বাইক থামিয়ে পাশে এসে দাঁড়িয়ে বলে, চলুন না জবা। সব সময় জেদ দেখাতে নেই। আজ আকাশের যে অবস্থা তাতে মনে হয় না। দীপ্রকে আর বলতে না দিয়ে চৈতালি বেশ গম্ভীর কণ্ঠে বলে, একটা কোথাও না বলে এই মুহূর্তে এখান থেকে চলে যাও তো দীপ্র। এমনিতেই মেজাজ খারাপ আছে, এর মাঝে আর বিরক্ত করো না প্লিজ। আপনাকে এভাবে এখানে একা রেখে চলে যাব, আমাকে আপনার এতটা দায়িত্বহীন মনে হয়। চৈতালি এবার কপাল কুঁচকে উফ শব্দটা উচ্চারণ করতেই দীপ্র অস্থির হয়ে বলে, কি হয়েছে জবা? কোন সমস্যা?
খারাপ লাগছে। চৈতালি কি বলবে ভেবে পায় না। প্রচণ্ড বিরক্ত হয়। রাগে চোখ গরম করে তাকাতেই দীপ্র বলে, ওকে ওকে বিরক্ত হবেন না প্লিজ। আমার সাথে যেতে হবে না। আপনি এখানে দাঁড়ান, আমি বরং সামনে এগিয়ে দেখি রিকশা পাই কিনা। কথাটা বলে দীপ্র সামনে আগাতে নিলেই চৈতালি বলে, এই ছেলে তোমাকে না বলেছি এখান থেকে যেতে। কথা কানে যায় না। কথা কানে গেলেই বাকি। এভাবে আপনাকে একা ফেলে তো আমি যাব না। তাছাড়া আপনার ব্যক্তিগত সমস্যাগুলো নিয়েও কিছু বলার ছিল। এবার চৈতালির রাগটা যেন আরো বেড়ে যায়। রাগে মাথা ব্যথাটাও বাড়তে থাকে। না আর সহ্য হচ্ছে না তার। চৈতালি এবার বেশ রাগী কণ্ঠে বলে, আমার সমস্যা? এই ছেলে আমার সমস্যা নিয়ে তোমাকে কে ভাবতে বলেছে? আমি কিছু বলেছি তোমায়? বলিনি, তাহলে এত বিরক্ত করছো কেন? আপনার সমস্যাই যে আমার সমস্যা এটা আপনি কবে বুঝবেন জবা? চৈতালি চোখ গরম করে আরো কিছু বলবে অমনি দীপ্র বলে, কাল যদি আপনি ওভাবে না কাঁদতেন, মন খারাপ না করতেন, অতটা বিষণ্ণ হয়ে নির্ঘুম রাত না কাটাতেন, তাহলে কি এই সাত সকালে আমি আপনাকে বিরক্ত করতাম? আপনার সাথে এত কথা বলতাম? আজ সাত সকালে হাজির হবার কারণটা এতক্ষণে তার বোধগম্য হয়। প্রথম দিকে বেশ কিছুদিন সকাল থেকে রাত অবধি সারাদিন যখন তখন সামনে হাজির হতো দীপ্র। এরপর একদিন বকা দেওয়ার পর থেকে সাত সকালে অন্তত সামনে হাজির হতো না। একেবারেই যে হতো না তা নয়, তবে বেশি জ্বালাতো না। যাই হোক, এই মুহূর্তে চৈতালি এসব নিয়ে আর ভাবতে চায় না। সময় মতো কলেজে পৌঁছাতে হবে, তাই চুপচাপ সামনে তাকাতেই দেখে একটা খালি রিকশা যাচ্ছে। এবার আর যাবে কিনা জিজ্ঞেস না করেই রিকশায় উঠে বসে পড়েছে। খুদ তুলে গম্ভীর কণ্ঠে শুধু বলে, তাড়াতাড়ি মৌচাক চলেন মামা। ব্যাস রিকশার সামনে এগিয়ে যেতে থাকে তার আপন গতিতে। আর দীপ্র তার না বলা কথাগুলো নিয়ে সব সময়ের মতোই তাকিয়ে থাকে তার প্রিয় মানুষের প্রস্থানের দিকে। অপেক্ষায় থাকে পরবর্তী সাক্ষাতের। কারণ দীপ্রর বিশ্বাস কোন একদিন তার জবাফুল তাকে ঠিকই বুঝবে। কোন একদিন ঠিকই তাকে ভালোবাসবে, তার প্রেমে পড়বে। টিচার্স রুমে টেবিলের ওপরে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে চৈতালি। আজ সকাল থেকে মিটিং, ক্লাস, পরীক্ষার ডিউটি সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা। দম ফেলার সময়টুকু পায়নি। ক্লাস শেষ করে মাত্রই এসে বসল। রাতে না ঘুমানোর জন্য মাথাটাও ভীষণ ব্যথা করছে। হঠাৎ খেয়াল হলো আজ সকাল থেকে কিছুই খায়নি সে। মাথা ব্যথার পেছনে এটাও বোধহয় একটা কারণ। চৈতালি চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা প্রায় 3টা বাজে। 3টায় বের হলে বাসায় যেতে 4টা বেজে যাবে। আজ বৃহস্পতিবার, রাস্তায় জ্যাম তো থাকবেই। জ্যাম না থাকলে অবশ্য যেতে বেশি সময় লাগে না। এসব ভাবতেই চোখ পড়ে সামনের টেবিলে বসা তারেক স্যারের দিকে। তিনি কলেজের বায়োলজির শিক্ষক। বয়স 45-এর মতো হবে। 2 সন্তানের জনক। তবে দেখতে বেশ সুদর্শন। বয়স বোঝা যায় না। শুনেছে সংসার জীবনে তিনি নাকি বেশ সুখী একজন মানুষ। কলেজে জয়েন করার কিছুদিন পর থেকেই চৈতালি খেয়াল করে তারেক স্যার দেখতে বেশ সুদর্শন হলেও তার কিছু চারিত্রিক সমস্যা আছে। সমস্যা বলতে সব সময় গায়ে পড়ে কথা বলা, বাজেভাবে তাকানো, কথা বলার সময় খুব কাছে চলে আসে, মানে কেমন যেন। প্রথম প্রথম যখন তখন ফোনও করত। ইনবক্সে মেসেজ দিত। চৈতালি তখন কিছুদিন ভদ্রতার খাতিরে তার মেসেজের রিপ্লাই দিলেও পরবর্তীতে যখন তার সম্পর্কে অন্যদের কাছে জানতে পারে তখন থেকে এড়িয়ে চলার চেষ্টা করে আসছে। একই কলেজে চাকরি করে, তাই প্রয়োজনে কথা বলতেই হয়। কিন্তু প্রয়োজন ছাড়া সে স্যারের সাথে কোন কথা বলে না। সম্প্রতি আবার শুনেছে কিছু ছাত্রীর সাথেও নাকি তিনি অশোভন আচরণে করেছে। সুযোগ পেলেই আজেবাজে ইঙ্গিত দিচ্ছে, যাতে ছাত্রীরা খুব বিব্রতকর অবস্থার সম্মুখীন হচ্ছে। একজন শিক্ষকের এই বিষয়টাও তাকে বেশ ভাবাচ্ছে। চৈতালি অবশ্য এরই মধ্যে এই বিষয় নিয়ে বড় আপার সাথে কথা বলবে বলেও ঠিক করেছে। এসব ভাবনার মাঝে স্যার যে কখন তার সামনে চেয়ার টেনে বসেছে সেটা সে খেয়ালই করেনি। হঠাৎ স্যারের কণ্ঠ শুনে সামনে তাকাতেই দেখে ঠোঁটে কুটিল হাসি নিয়ে তিনি বলছেন, কি খবর মিস সুন্দরী? ছুটি তো হয়ে গেছে, এখনো এখানে বসে আছেন যে? আজ বাসায় যাবেন না নাকি? চৈতালি তাড়াতাড়ি দাঁড়িয়ে দ্রুত ব্যাগ গোছাতে গোছাতে বলে, জি তারেক ভাই, এখনই বের হব। কিন্তু আপনি এখানে যে? কোন দরকার? যাওয়ার সময় দেখলাম আপনি একা একা বসে আছেন। রুমে তেমন কেউ নেই। তাই ভাবলাম একটু সঙ্গ দেই। চৈতালি এবার ব্যাগ কাঁধে নিয়ে বলে, আসলে সকাল থেকে ব্যস্ততায় ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। আচ্ছা, এখন তাহলে আমি আসি তারেক ভাই। তারেক স্যার এবার হাসতে হাসতে বলেন, আপনাকে নিয়ে আর পারা গেল না। কতবার বললাম আমাকে তারেক নামে ডাকবেন। তা না করে দেখা হলেই ভাই ভাই শুরু করেন। বুঝি না আমাকে দেখতে কোন দিক দিয়ে ভাইয়ের মতো লাগে। আপনি আমার অনেক সিনিয়র। সেই হিসেবে ভাই ডাকবো, এটাই তো স্বাভাবিক, তাই না? অবশ্য আপনার পছন্দ না হলে স্যার বলেও ডাকতে পারি। কলেজের বায়োলজির শিক্ষক বলে কথা। না না স্যার, ডাকতে হবে না। তাই বলে ভাই বলেও ডাকবেন না প্লিজ। ভাই ডাকলে কেমন যেন নিজেকে অনেক বেশি বয়স্ক মনে হয়। নিজেকে আমি এখনো তেমন বয়স্ক ভাবতে পারি না, বুঝলেন? তাছাড়া আমরা তো সহকর্মী, তাই না? সত্যি বলতে বর্তমান যুগের সম্মান সবাই যেমন দিতে পারে না তেমনি নিতেও পারে না। তাছাড়া আপনার বয়স কিন্তু এতটাও কম নয় তারেক ভাই। তাহলে এসব ছেলেমানুষি টাইপ কথা বলেন কেন বলেন তো?
জুনিয়র হিসেবে আমি যেহেতু আপনাকে সম্মান দিচ্ছি তাই আপনারও উচিত সিনিয়র হিসেবে সেটা গ্রহণ করা। কিছুটা গাম্ভীর্যের সাথে কথাগুলো বলেই ব্যাগ কাঁধে নিয়ে দরজার দিকে পা বাড়ায় চৈতালি। ঠিক সেই সময় দরজায় দাঁড়িয়ে থাকা রীতা আপা হেসে বলেন, আজ দেখছি খুব ভালো দুধ দিয়েছ। যদিও এসব কথা তার গায়ে লাগে না। চৈতালি উত্তরে কিছু বলে না, মুচকি হেসে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে তারেক স্যার চোখ গরম করে তাকিয়ে থাকে চৈতালির দিকে। আজ যেন মেয়েটার ওপরে তার বিরক্তি আরো বেড়ে যায়। আর তাই বিড়বিড় করে আপনমনে বলতে থাকে, আজ পর্যন্ত কত সুন্দরীর তেজ ভেঙেছি সেই হিসেবটা আপনার জানা নেই চৈতালি। আর এজন্যই এত তেজ দেখাচ্ছেন। সমস্যা নেই, দেখাতে থাকুন। কারণ আপনার এই অহমিকা, এই তেজ এসবই আমাকে বেশ আকর্ষিত করে। এক কথায় আপনার সবকিছুতেই আমি মুগ্ধ। বেশ আকর্ষণীয় আপনি। তবে ভাববেন না খুব শীঘ্রই আপনার এই অহমিকা, তেজ সবকিছু শেষ হয়ে যাবে। যেই দিন আসতে হয়তো খুব বেশি দেরি নেই। 4টার মধ্যে টিচার, স্টুডেন্ট সবাই চলে গেছে। কলেজ এই মুহূর্তে একেবারে ফাঁকা। আমি দারোয়ানকে জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন চৈতালি আপা অনেক আগেই কলেজ থেকে বেরিয়ে গেছেন। এখন কি করব বল? দীপ্রুর বন্ধু দিহান কথাগুলো বলতেই শাহিন বলে, কিছু করতে হবে না। তুই এখানে রোডের মাথায় চায়ের দোকানে চলে আয়। আমরা এখানেই আছি। আর হ্যাঁ, আসার সময় একটু আশেপাশে চোখ বুলিয়ে আসিস। ঠিক আছে, সে না হয় আসবো। কিন্তু দোস্ত তুই একটু দীপ্রকে বল সে যেন টেনশন না নেয়। আপা হয়তো কোন কাজে কোথাও ফেসে গেছে। না হলে তোর রোজ সময় মতোই চলে আসে। শাহিন ধীর কণ্ঠে বলে, সেটা বোঝাতে কি এখনো বাকি রেখেছিলে? কিন্তু ওই ব্যাটা বুঝলে না। কি যে পাগলামি শুরু করেছে সিনিয়র এই আপার জন্য। আর ভালো লাগছে না। আল্লাহ জানেন এর সমাপ্তিটা কেমন হবে। দিহান নিজেও জানেন না এই সম্পর্কের ভবিষ্যৎ কি, তাই কিছু না বলে ফোন রেখে দেয়। আশেপাশে চোখ বোলাতে থাকে এই ভেবে যে যদি তাকে পাওয়া যায়। কারণ আবার খবর দিতে পারলে ফাল্গুনির কাছেও নিজেকে কিছুটা তুলে ধরতে পারবে। মেয়েটাকে ভীষণ ভালো লাগে তার। দেখতে ভীষণ মিষ্টি। তাকে দেখলেই সুন্দর একটা হাসি দেয়। কে জানে হয়তো তার মতো ফাল্গুনিও তাকে পছন্দ করে। কিন্তু আপার জন্য কয়েক মাস ধরে চেষ্টা করেও ভালো লাগার কথাটা ফাল্গুনিকে জানাতে পারেনি। কেন যেন ভীষণ ভয় লাগে আপাকে দেখলে। তাই তো একটা চাকরির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। ভেবেছে চাকরিটা হয়ে গেলেই সরাসরি বিয়ের প্রস্তাব পাঠাবে। দিহানের ধারণা তখন নিশ্চয়ই সবাই বিনা বাক্য ব্যয়ে বিয়েতে রাজি হয়ে যাবে। এদিকে শাহিন দীপ্রর কাছে সবটা খুলে বলতেই দীপ্র বলে, শুন দিহান এলে তোরা সবাই মিলে আশেপাশে একটু দেখতে থাক। আমি আরেকবার কলেজে গিয়ে দেখে আসি। এত টেনশন নিস না দোস্ত। মাত্র 7টা বাজে। আপা হয়তো কোন কাজে আটকে গেছে। হতে পারে কারো বাসায় গেছে। তিনি তো আর বাচ্চা মানুষ না যে হারিয়ে যাবে। দীপ্র গম্ভীর কণ্ঠে বলে, কলেজ ছুটি হয়েছে 3টায়। এখন বাজে 7টা। জবা অকারণে কাউকে কিছু না বলে 4 ঘন্টা বাইরে থাকার মতো মেয়ে না শাহিন। অনেকবার ফোন করেছি, মেসেজ দিয়েছি, কিন্তু কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারছি না। তাছাড়া তেমন কিছু না হলে ফাল্গুনিও আমাকে ফোন দিত না। কথাগুলো বলে বাইকে উঠতেই শাহিন বলে, দোস্ত আপা তো চলে এসেছে। ওই যে দেখ রিকশায়। শাহিনের কথা শেষ হবার আগেই দীপ্রর সামনে তাকিয়ে দেখে একটা রিকশা গিয়ে চৈতালির বাসার সামনে থেমেছে। দেখা মাত্রই দীপ্র বাইক থেকে নেমে দৌড়ে গিয়ে চৈতালির সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আজ এত দেরি হলো কেন জবা? কোথায় ছিলেন কলেজ ছুটির পরে? সবাই আপনাকে নিয়ে কত চিন্তায় ছিল জানেন। চৈতালি আজ সঠিক সময়ে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু হঠাৎ কিছু জরুরি কাজের কথা মনে পড়লে বাসায় না গিয়ে সরাসরি নীলক্ষেত চলে যায়। সেখানে গিয়ে কিছু খেয়ে কাজ শেষ করে। এরপর টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে কিনতে কখন যে 6টা বেজে গেছে সেটা সে টেরি পায়নি। সন্ধ্যা হয়ে গেছে তাই কোন গাড়িও পাওয়া যাচ্ছিল না। অবশেষে একটা রিকশা পেলে সেটায় উঠে চলে আসে। ফোন করে অবশ্য একবার বাসায় জানাতে চেয়েছিল যে ফিরতে দেরি হবে। কিন্তু মোবাইলে চার্জ ছিল না। তাই সেটাও জানানো সম্ভব হয়নি। রিকশাওয়ালাকে ভাড়া দিতে দিতে এসব নিয়েই ভাবছিল সে। এর মাঝে দীপ্র আবার বলে, কথা বলছেন না কেন? কোথায় ছিলেন? এত দেরি হয়েছে কেন? সারাদিন পরে এসেই আবার বিরক্তিকর ছেলেটার বকবক শুনতে ভালো লাগে না চৈতালির। কিছু বলতেও ইচ্ছে হয় না। কিন্তু দীপ্রর একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে থাকায় কপালে ভাঁজ ফেলে শপিং ব্যাগগুলো নিতে নিতে বলে, যেই কথার কোন উত্তর নেই সেগুলো জানতে চেয়েও না দীপ্র। দীপ্র কিছুটা উত্তেজিত হয়ে বলে, মানে? উত্তর নেই মানে? আপনি জানেন আজ আপনাকে নিয়ে কতটা টেনশনে ছিলাম আমি। কতবার ফোন করেছি, কতগুলো মেসেজ দিয়েছি জানেন আপনি। চৈতালি বলে, এটা তোমার পুরনো সমস্যা দীপ্র। এখানে আমার কি করণীয় বলতে পারো? দীপ্র এবার বেশ হতাশ হয়ে বলে, একবার অন্তত ফোন করে জানাতেন। আমাকে না হোক বাসাতেই জানাতেন। চৈতালি ক্লান্ত চোখে তাকিয়ে বলে, আমি এখন প্রচণ্ড ক্লান্ত। দয়া করে এখন আমাকে বিরক্ত করো না প্লিজ। কথাটা বলেই চৈতালি ব্যাগ নিয়ে গেটের কাছে গিয়ে আবার 2 কদম পেছনে এসে বলে, শুধু শুধু সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ারের দিকে নজর দাও, কাজে দেবে। সত্যি বলছি, তোমাকে নিয়ে কিছু ভাবার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। তাই আবারও অনুরোধ রইল, তুমিও অযথা আমায় নিয়ে ভেবে তোমার মূল্যবান সময় নষ্ট করো না।
কথাগুলো শেষ হতেই আর এক মুহূর্ত না অপেক্ষা করে গেটের ভেতরে পা বাড়ায় চৈতালি। আর দীপ্র সব সময়ের মতোই মুগ্ধতা, হতাশার সংমিশ্রণে ভিন্ন এক অনুভূতি নিয়ে তাকিয়ে থাকে তার জবার দিকে। এতটা সময়ের সব টেনশন, অভিমান মুহূর্তের মধ্যেই কোথায় যেন হারিয়ে যায়। যে কারণে হোক, যেভাবেই হোক জবা যে তার সাথে কথা বলেছে এতেই ভীষণ খুশি হয় সে। আর হতাশ হবার কারণ হলো এত ভালোবাসার পরেও সব সময়ের মতো এবারও সে তার ভালোবাসা বোঝাতে অক্ষম হয়েছে। দীপ্রটের পায়ে ঠোঁটে মৃদু হাসি থাকলেও তার বুকের বা পাশে কেমন যেন চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। যেই ব্যথার অনুভূতি হয়তো সে ছাড়া আর কেউ বুঝবে না। চুলের ভাঁজে আঙ্গুল বুলিয়ে আপনমনে তাই বলতে থাকে, আপনি এমন কেন জবা? কারো তীব্র ভালোবাসাকে এভাবে উপেক্ষা করতে কি আপনার একটুও কষ্ট হয় না? এদিকে জাহিদ, শাহিন আর দিহান দূরে দাঁড়িয়ে দেখতে থাকে সবকিছু। ভাবতে থাকে প্রিয় বন্ধুর ভবিষ্যৎ নিয়ে। এলাকার একটা পার্কে বসে আছে দীপ্র। সামনে কিছু দূরেই অনেকগুলো ছোট ছোট বাচ্চা খেলছে। কেউ দোলনায় চড়ছে, কেউ কানামাছি খেলছে, কেউ অযথাই একা একা দৌড়াচ্ছে। বাচ্চাদের খেলতে দিয়ে অভিভাবকরা হেঁটে বেড়াচ্ছে। কেউ আবার গল্প করছে। দীপ্র মাঝে মাঝে বন্ধুদের সাথে এখানে বসে আড্ডা দেয়। আগে অবশ্য অনেক বেশি আসতো। মাগরিব কিংবা এশার নামাজ পড়েই চলে আসতো চারজন। চা, পুরি খেত আর গল্প করত। গ্রাজুয়েশন শেষ হবার পর থেকে আর তেমন একটা এখানে আসা হয় না। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। জাহিদ দেশের বাইরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আর বাকিরা চাকরির জন্য পড়ালেখা করছে। সে নিজেও চেষ্টা করছে, কিন্তু আজকাল ভাবনাটা চৈতালি কেন্দ্রিক হয়ে যাওয়াতে বাকি সব কাজই কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তার অবশ্য চাকরির দরকার ছিল না। একমাত্র ছেলে হিসেবে বাবার রেস্টুরেন্ট দুটো ঠিকমতো চালাতে পারলেই হতো। আসাদ সাহেবের তেমনটাই ইচ্ছে ছিল। ভেবেছিল গ্রাজুয়েশন শেষ হলে ছেলের হাতে ব্যবসার দায়িত্ব দিয়ে নিজে আরাম করবে, নতুবা অন্য কোন ব্যবসা শুরু করবে। কিন্তু ব্যবসা নামক শব্দে রয়েছে দীপ্রর প্রচণ্ড অনীহা। যে কারণে অনেক বলার পরেও সে বাবার ব্যবসা না সামলে চাকরি খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এই একটা কারণেই আজ বাবা ছেলের মাঝে এত দ্বন্দ্ব। এসব ভাবতে ভাবতে পাশে তাকিয়ে দেখে তার তিন বন্ধু কোন এক বিষয় নিয়ে আড্ডায় মেতে আছে। আর চোখে সবাই একটু পর পর তাকেই দেখছে। দীপ্র জানে বন্ধুরা সবাই তাকে নিয়েই ভীষণ চিন্তিত। তাই তো আসতে না চাইলেও জোর করে তাকে এখানে নিয়ে এসেছে। আবার নিয়ে এলেও এই মুহূর্তে কথা বলতে অনিচ্ছুক জেনে দূরে বসেই আড্ডায় মেতে আছে। যদিও এই দূরত্ব যে বেশিক্ষণ স্থায়ী হবে না এটা তার জানা আছে। একটু পরেই দেখা যাবে তিনজন এসে আবার বকবক শুরু করবে। দীপ্র ভাবে, তাদের বন্ধুত্বের বয়স কম তো হলো না। সেই কলেজ জীবন থেকে তাদের চারজনের বন্ধুত্ব। কলেজ শেষে সৌভাগ্যবশত চারজনই চান্স পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যদিও সাবজেক্ট ভিন্ন ছিল, কিন্তু তাতেও তাদের বন্ধুত্বে এক বিন্দু ফাটল ধরেনি। বরং একই এলাকার বাসিন্দা হওয়ায় বন্ধুত্ব হয়েছে অনেক বেশি গভীর। এতগুলো বছর ধরে যে কোন আনন্দে যেমন সবাই একসাথে থেকেছে, তেমনি যে কোন দুঃখ কিংবা বিপদেও থেকেছে পাশাপাশি। ছোট্ট এই জীবনে এমন বন্ধুদের পেয়ে দীপ্র নিজেকে বেশ ভাগ্যবান মনে করে। বন্ধুদের দিকে তাকিয়ে এসব ভাবনার মাঝে হঠাৎ মোবাইল বেজে উঠলে স্ক্রিনে তাকিয়ে দেখে মা ফোন করেছে। দীপ্র কিছু না ভেবে ফোন ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে তার মা দীপা বলে, কিরে দীপ্র, তুই কোথায়? সেই বিকেলে কাউকে কিছু না বলে বের হয়েছিস? এখন বাজে রাত 9টা, অথচ এখনো তোর কোন খবর নেই। মায়ের কথা শুনে দীপ্র ঘড়ির দিকে তাকিয়ে দেখে সরে 8টা বাজে। আজ দুপুরে ফাল্গুনির ফোন পেয়ে বাসায় কাউকে কিছু না বলেই বের হয়েছিল। একবার ভেবেছিল বাসায় ফোন করে জানাবে, কিন্তু চৈতালির চিন্তায় সেটা আর হয়ে ওঠেনি। মায়ের কথার উত্তরে দীপ্র বলে, আমি তো পার্কে আছি মা। বন্ধুরা সবাই মিলে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা। দীপ্রকে কথা শেষ করতে না দিয়ে দীপা বলে, কি করছিস জানতে চাইনি। জানতে চেয়েছি কোথায় আছিস। এই তো মা, পার্কে আছি, কিছুক্ষণ পরেই চলে আসবো। এটা কি একটা মেসেজের মাধ্যমে জানানো যেত না? বাসায় মা, চিন্তা করি এটা নিশ্চয়ই তোর অজানা না। তাহলে সরি মা, আসলে একটা কাজে এমনভাবে ফেঁসে গিয়েছি যে। দীপা এবার খানিকটা অভিমান নিয়ে বলেন, হয়েছে আর সাফাই গাইতে হবে না। এখনো বিয়ে করে বউ ঘরে আনিসনি, তাতেই মাকে ভুলে যাস। আমি ভাবছি বউ এলে তোর কি হবে? তখন তো আমাকে আর মনেই থাকবে না তোর। কি যে বলো না মা। বললাম তো সরি। আচ্ছা যাও, এমনটা আর হবে না হলো। জানিস তো দিনকাল ভালো না, আর এজন্যই এত চিন্তা। দীপ্র বলে, বুঝলাম। এবার অভিমান ছেড়ে ফেলো। আর হ্যাঁ, আমার জন্য খাবার রেডি করো। প্রচণ্ড খিদে পেয়েছে। এসেই ভাত খাবো। ঠিক আছে আয়। কথাটা বলেই ফোন রেখে দেয় দীপা। এদিকে মায়ের কথা শুনে দীপ্রর মাঝে কিছুটা অপরাধবোধ হয়। কারণ মাকে ভীষণ ভালোবাসলেও আজকাল চৈতালির জন্য অনেক কিছুই আগের মতো করা হয় না তার। একমাত্র ছেলে হিসেবে অনেক দায়িত্ব পালন করা হয় না ঠিকমতো। পরিবার, বন্ধু সবার চেয়ে বেশি মাথায় শুধু একটা মানুষই ঘুরপাক খায় সারাক্ষণ। আর সেই মানুষটি হলো চৈতালি। জীবনের যেন এখন শুধু একটাই লক্ষ্য, আর সেটা হলো চৈতালির হৃদয়ে ঠাঁই পাওয়া। আজীবনের জন্য প্রিয় জবা ফুলকে কাছে পাওয়া। দীপ্রর এসব ভাবনার মাঝে শাহিন বলে, কিরে আন্টি কি এমন বলল যে এত চিন্তায় পড়ে গিয়েছিস? দীপ্র খানিকটা হতাশ হয়ে বলে, তেমন কিছু না।
বাসায় বলে আসেনি তাই মায়ের অভিমান। দিহান বলে এ আর নতুন কি, আজকাল তো তুই এমন অনেক ভুলই করিস। তবুও শুক্রিয়া আন্টি এখনো কিছু জানেন না। আপার কথা জানলে যে তোকে কি করবে আল্লাহ জানেন। দিহানের কথা শুনে শাহিন বলে আমি অবশ্য আন্টিকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি আঙ্কেল এর রিয়েকশন কি হবে সেটা নিয়ে। জাহিদ এতক্ষণ সবার কথা শুনলেও এবার আর চুপ থাকে না। দীপ্রর কাঁধে হাত রেখে বলে তোরা এসব জানাজানির কথা বাদ দে। যেখানে আপাই রাজি না সেখানে কেউ কিছু জানলেই বাকি আর না জানলেই বাকি। ঠিক বলেছিস দোস্ত। কেন যেন আমি আমার আবেগ, অনুভূতি, ভালোবাসা কোন কিছুই তাকে বোঝাতে পারছি না। বারবার বোঝাতে গিয়েও ব্যর্থ হচ্ছি। যত চেষ্টা করছি তার আপন হতে ততই দূরে সরে যাচ্ছি। চৈতালি আমাকে দূরে ঠেলে দিচ্ছে। দূরে ঠেলবে না তো কি করবে? তোকে কোলে নিয়ে নাচবে। আমি বুঝি না দেশে কি জুনিয়র মেয়ের অভাব পড়ছে। আমাদের সবার মধ্যে তুই ছিলি সব দিক দিয়ে সেরা, সেইখানে তুই কিনা। আরে আবার ছোট বোনটাও তো মন্দ না, ডিপার্টমেন্টের জুনিয়র, ওর প্রেমেও তো। জাহিদ কথা শেষ করার আগেই দিহান এসে তার কলার ধরে বলে ব্যাটা ফাজিল তোদের না বলছি ফাল্গুনিকে ভাবির নজরে দেখবি, তা রেখে তুই কিনা। দিহানের কাণ্ড দেখে শাহিন আর দীপ্র হাসতে থাকে। জাহিদ নিজেও হাসতে থাকে আর কলার ছাড়াতে ছাড়াতে বলে সামান্য নাম নিতেই এই অবস্থা। শেষমেশ প্রেমিকার জন্য বন্ধুত্বের বিসর্জন দিলি তোরা, এই ছিল তোদের মনে। ছি, এরই নাম প্রেম বুঝলি দোস্ত। শাহিন কথাটা বলতেই জাহিদ বলে তাই বলে সিনিয়র কারোর প্রেমে। বুঝলাম আপা সুন্দরী, বয়স বোঝা যায় না, তাতে কি? সমাজের লোকজন কি এটা সহজে মানতে চাইবে? এসব দেখার সময় আমার নেই। কে কি ভাবলো, কে কি বললো এটা তাদের বিষয়। তাছাড়া এসব বয়সের হিসেব নিকেশ আমি মানি না। এত কিছু ভেবে তো তাকে ভালোবাসিনি। মনের অজান্তেই কখন কিভাবে যে ভালোবাসাটা হয়ে গেল টেরি পাইনি। আর কেউ না জানুক না বুঝুক তোরা তো আমায় চিনিস, জানিস। এত বছরে এটুকু তো তোরা বুঝতে পেরেছিস যে দীপ্র অযথাই কারো পেছনে সময় ব্যয় করে না, অকারণে কারোর জন্য এতটা পাগলামো করে না। চৈতালির মাঝে কি যেন একটা বিষয় আছে জানিস, অনেক মায়া তার মাঝে। চৈতালিকে দূর থেকে শুধুমাত্র দেখেও আমার শান্তি, অদ্ভুত এক আকর্ষণ অনুভব করি আমি। তবে বিশ্বাস কর এই আকর্ষণে কোন নোংরামি নেই। আমি তার সম্মতি নিয়েই তাকে নিজের করে পেতে চাই। তাতে যদি আজীবন অপেক্ষা করতে হয় আমি নাও তাই করব। দীপ্রর কথা শুনে সবাই আবার নীরব হয়ে যায়। কি বলবে ভেবে পায় না। তবে সবাই মনে মনে একটা দোয়াই করে আর সেটা হলো তাদের বন্ধু যেন কোন কষ্ট না পায়। যেভাবেই হোক সব সময় যেন হাসিখুশি থাকে। খাওয়া দাওয়া করে মাত্রই রুমে এসে বসেছে চৈতালি। সারাদিন বাইরে থেকে আজ বেশ ক্লান্ত লাগছিল, তাই বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ শেষ করে খেয়ে নেয়। আজ অবশ্য ইচ্ছে করেই একা একা খায়, কারণ আজ আর মায়ের কোন কথার সম্মুখীন হতে চায় না সে। রোজ রোজ একই কথা শুনতে আর ভালো লাগে না তার। এসব ভাবতেই মনে পড়ে কলেজের কিছু কাজ আছে যেগুলো আজ রাতেই শেষ করতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত বেশি হয়নি, মাত্র 9টা বাজে। ঠিক তখনই দরজায় শব্দ হলে তাকিয়ে দেখে ফারুক সাহেব এসেছেন। চৈতালি হেসে বলে কি ব্যাপার বাবা, আজ মসজিদ থেকে এত তাড়াতাড়ি চলে এলে যে? শরীর ঠিক আছে তো? ফারুক সাহেব চৈতালির পাশে বসতে বসতে বলেন সব ঠিক আছে মা। তাহলে আজ তাড়াতাড়ি চলে এলে যে? আজ সারাদিন তোর সাথে কথা হয়নি, খুব মিস করেছি তোকে, তাই ভাবলাম আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে তোর সাথে একটু সময় কাটাই। বাবার কথায় চৈতালির বেশ ভালো লাগে। রাতে মায়ের বলা কথায় যেটুকু মন খারাপ ছিল নিমিষেই যেন সবটা দূর হয়ে যায়। চোখ দুটো ছলছল করে ওঠে মুহূর্তেই। আনমনে ভাবে বাবা আর বোনটা যদি তার পাশে না থাকতো তাহলে কি হতো? সবটা সামলে কি স্বাভাবিক জীবন যাপন করতে পারত, নাকি কোন ভুল পথ বেছে নিত? ফারুক সাহেব চৈতালির মাথায় হাত রেখে বলেন আজ ইচ্ছে করে দেরি করে ফিরেছিস তাই না? চৈতালি তাকিয়ে বলেন এমন করে ভাবছ কেন বাবা? আজ কলেজে কাজের অনেক প্রেশার ছিল, তাই ফিরতে দেরি হয়েছে। এটা কি জানিয়ে দেয়া যেত না মা? পুরোটা বিকেল কতটা চিন্তায় ছিলাম জানিস। শুধু ঘর আর বারান্দায় পায়চারি করছিলাম, মাথায় কত আজেবাজে চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এমনটা কেউ করে? এবার চৈতালির চেহারায় অনুতপ্ততা প্রকাশ পায়। ফিরতে দেরি হবে এটা বাবাকে না জানানোর জন্য বেশ অপরাধবোধ হয়। পরক্ষণেই আবার ভাবে তার মতো অবস্থায় থাকলে অন্যরাও নিশ্চয়ই এই একই কাজ করত, কিন্তু এই বিষয়ে কথা বাড়ালে তিনি কষ্ট পাবেন, তাই চুপ থাকে। ফারুক সাহেব বলেন মায়ের ওপরে রাগ করিস না। জানিস তো তোকে নিয়ে তোর মায়ের চিন্তার শেষ নেই। শুধু তুই না, ফাল্গুনিকে নিয়েও অনেক চিন্তা করে। আসলে তোদের বয়সটাই এমন যে না চাইতেও চিন্তা চলে আসে। এটা নিয়ে আমি আর তুই মিলে যত কিছুই বলি না কেন সেসবের কিছুই সে গায়ে মাখে না, কারণ সে একজন মা। আর পৃথিবীর সব মায়েরা এমনই হয়। চৈতালি ফ্লোরের দিকে তাকিয়ে বলে মায়ের বিষয়টা আমি বুঝি বাবা, কিন্তু মাঝে মাঝে ক্লান্ত লাগে, তখন আর বুঝতে ইচ্ছে হয় না। রোজ রোজ বলা মায়ের একই কথা শুনতেও ইচ্ছে হয় না। ফারুক সাহেব তপ্তশ্বাস ফেলে বলেন আমি বুঝি। আর তাই তো যখন দেখি লিমিট ক্রস করছে তখন তোর মায়ের বিরুদ্ধে কথা বলি। জানি এতে সে ভীষণভাবে মর্মাহত হয়, কিন্তু ওই সময়ে আমি সব পরিচয় ভুলে শুধু তোর বাবা হয়ে যাই।
আর তাই তখন তার কষ্টগুলো আমার চোখে পড়ে না। খানিক সময় নীরব থেকে ফারুক সাহেব আবার বলেন, আর কোনোদিন মায়ের ওপরে অভিমান করে এমন কাজ করিস না। যেখানেই যাস না কেন ফোন করে জানিয়ে দিস। ফোন না দিস অন্তত একটা মেসেজ দিস। তবুও না জানিয়ে থাকিস না। মনে থাকবে। চৈতালি বাবার দিকে ছলো ছলো চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর বাবার হাতে চুমু খেয়ে বলে, মনে থাকবে। খুব মনে থাকবে বাবা। ঠিক আছে, তুই এবার তোর কাজ শেষ কর। আমি যাই, খাওয়ার আগের ঔষধটা খেতে হবে। একটু পরেই আবার তোর মা ডাকাডাকি শুরু করবে। কথাটা বলেই তিনি চলে যান তার নিজের রুমে। আর সব ভুলে চৈতালিও মনোযোগ দেয় তার নিজের কাছে। পাশ করে বের হয়েছে সেও তো বছর হবে। অথচ আজ পর্যন্ত কোথাও ঢুকতে পারলে না। তাহলে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে থেকে পড়ে কি লাভ হলো শুনি। আজ অনেক দিন পর আবার আসাদ সাহেব এই প্রসঙ্গে কথা বললেন। খাওয়ার টেবিলে সবাই চুপচাপ খাচ্ছিল। খাওয়ার মাঝে হঠাৎ তার এমন কথায় দীপ্রর কোন হেলদোল না হলেও তার মা দীপা একটু নড়েচড়ে বসেন। ছেলে আর ছেলের বাবাকে সামলাতে সামলাতে মাঝে মাঝে তিনি বেশ বিরক্ত হন। কিছু বিষয়ে দুজনই অবুঝের মতো আচরণ করে। কিছু বিষয়ে দুজনের মতের অনেক পার্থক্য। তখন কাকে রেখে কার পক্ষ নেবে এই নিয়েও ঝামেলায় পড়েন তিনি। খাওয়ার মাঝে কোন ধরনের অশান্তি তার পছন্দ না। কারণ সারাদিন পরে এই একটা বেলা সবার সময় হয় একসাথে হবার। খুব বেশি গল্প না হলেও তার সামনে যে পরিবারের সব সদস্যরা উপস্থিত থাকে, সবাই যে একসাথে খাওয়া দাওয়া করে, এতে তিনি অনেক শান্তি পান। পরিস্থিতি খারাপ হবার আগেই তিনি কৌশলে প্রসঙ্গ পাল্টে বলেন, শোন, আগামী সপ্তাহে দিতে আসবে। আজ দুপুরে ফোন দিয়ে বলল এবার এসে নাকি 2 দিন থাকবে। মায়ের কথা শুনেই খাওয়া বন্ধ করে দিঠি চিৎকার করে বলে, সত্যি বলছো মা? তাহলে তো অনেক মজা হবে। বিয়ের পর থেকে তো আপু এসে থাকতেই চায় না। কেমন যেন পর হয়ে গেছে। পর হয়ে যায়নি রে। বিয়ের পর ইচ্ছে হলেই মেয়েরা বাবার বাড়ি আসতে পারে না। শ্বশুর বাড়িতে সব সামলে তারপর আসতে হয়। এটাই নিয়ম। আর এখন তো ছোট্ট নানুমণিও আছে। ইচ্ছে হলেই তো আসতে পারে না। বাজে নিয়ম। ছেলেদের বেলায় তো এমন নিয়ম পালন করতে হয় না মা। তাহলে মেয়েদের বেলায় কেন? আর আপুর আসার সাথে সাফামনির কি সম্পর্ক? আপুদের জন্য এইগুলো শোনাকেও ঠিকমতো আদর করার সময় পায় না। সব সময় এসেই চাই শুরু করে। মেয়ের কথা শুনে দীপা হেসে কিছু বলবে অমনি আসাদ সাহেব বলেন, চাকরির নাম করে অযথা ঘুরে না বেরিয়ে এবার কাজে লেগে পড়ো। একা একা সবটা সামলাতে আমাকে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। শরীরটাও এখন আর সব সময় সাইড দিতে চায় না। তাই ওসব ভদ্রলোকী চাকরির পেছনে আর সময় নষ্ট করো না। দীপা আদরের বড় মেয়ের কথা বলেও কাজ না হওয়ায় অসহায়ের মতো আসাদ সাহেবের দিকে তাকাতেই তিনি বলেন, অনেক হয়েছে। অনেক ছেলের পক্ষ নিয়েছ দীপা। এসব এবার বন্ধ করো। দীপা অবাক হয়ে বলে, আরে আমি কখন ছেলের পক্ষ নিলাম? দিতি আসবে এদিকে, বাসায় বাজার প্রায় শেষ। তাই আগেই তোমাকে জানালাম। মেয়ের আদর ঠিক মতো না হলে তো আবার তুমি। চুপ করো তো। মেয়ের চিন্তা বাদ দিয়ে কাল থেকে ছেলেকে আমার রেস্টুরেন্টে পাঠানোর ব্যবস্থা করো। আমি একসাথে দুটো সামলাতে পারছি না। প্রথমে একটার দায়িত্বই না নিক। পরে ধীরে ধীরে সব দায়িত্ব বুঝে নেবে। এদিকে দীপ্র এতক্ষণ সব শুনলেও এবার বাবার কথার উত্তরে বলে, ব্যবসার প্রতি আমার কোন আগ্রহ নেই বাবা। তাই প্লিজ এই মুহূর্তে আমাকে তোমার ব্যবসার দায়িত্ব নিতে বলো না। ওসব আমাকে দিয়ে হবে না। এসব হবে না তো কি হবে তোমাকে দিয়ে? আমি তো তোমার মাঝে কোন সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। চাকরি করবে, ব্যবসা করবে না, এসব ফালতু অযৌক্তিক কথা তো সেই 1 বছর থেকেই শুনছি। কিন্তু কিছু তো দেখতে পাচ্ছি না। আজ পর্যন্ত কয়েকটা চাকরির ইন্টারভিউ দিয়েছো বলতে পারবে? আদৌ দিয়েছ একটাও? আসাদ সাহেব রেগে কথাগুলো বলতেই দীপা বলেন, চাকরি কি হাতের মজে চাইলেই হয়ে যাবে? মাত্র গ্রাজুয়েশন শেষ হলো। ছেলেটাকে কিছুদিন সময় তো দাও। কোন সময়ই কাজ হবে না দীপা? অযথা সব সময় ছেলের পক্ষ নিয়ে কথা বলো না। সারাদিন বাইরে বাইক একটা নিয়ে ঘুরে বেড়ালে এই জন্মে তোমার ছেলের চাকরি হবে না। সত্যি যদি চাকরি করতে চায় তাহলে পড়তে হবে, চেষ্টা করতে হবে। যা তোমার ছেলে করে না। আর এজন্যই বললাম যে ওসব ফালতু চেষ্টা না করে ব্যবসার কাজে মন দিতে। এই মুহূর্তে আসাদ সাহেবের এসব কথা দীপ্রর কাছে অসহ্য লাগে। কথার উত্তরে কিছু বলতে চাইলেও মায়ের ইশারায় চুপ হয়ে যায়। কারণ এখন কিছু বলা মানে অযথা ঝামেলা বাড়ানো। তাই চুপচাপ কোন রকম খাওয়া শেষ করে রুমে চলে যায়। দীপ্র চলে গেলে আসাদ সাহেব রেগে বলেন, দেখলে দিন দিন কেমন বেয়াদব হচ্ছে। এসব হচ্ছে তোমার প্রশ্রয় পেয়ে। এখনো সময় আছে দীপা, ছেলেকে সঠিক দিক নির্দেশনা দাও। দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করিয়েছি এভাবে টোক করে ঘুরে বেড়ানোর জন্য না। এরপর তিনিও চলে যান তার রুমে। এদিকে মা আর মেয়ে হতাশ হয়ে বসে থাকে খাবার নিয়ে। এখনো ঘুমাচ্ছেন না কেন জবা? সারাদিন পরিশ্রম করে এভাবে রাত জাগলে তো আপনার শরীর খারাপ করবে। কলেজের কাজ শেষ করে মাত্রই জানালার কাছে এসে দাঁড়ায় চৈতালি। এর মাঝে মোবাইলে মেসেজের শব্দ হলে তাকিয়ে দেখে দীপ্রর মেসেজ। প্রথমে দেখতে না চাইলেও পরে মেসেজ ওপেন করতেই আবারও বিরক্তিতে শরীর কেমন যেন নিষ্পিস করতে থাকে। ইচ্ছে হয় কয়েকটা কঠিন কথা শোনাতে। কিন্তু না, চৈতালি এমনটা করবে না। কারণ এই ছেলের কোন কথাতেই কোন গুরুত্ব দিতে চায় না সে।
এমন সময় মোবাইল বেজে উঠলে তাকিয়ে দেখে দীপ্রর ফোন। মেজাজটা এবার আরো খারাপ হয়। যখন তখন এই ছেলের এসব ছেলেমানুষই আর ভালো লাগে না তার। এত রাতে কে ফোন করেছে আপু? এত বিরক্তির মাঝে ফাল্গুনির এই প্রশ্নের উত্তরে চৈতালি বলে, কে ফোন করেছে জানিস না? ফাল্গুনি দুলতে দুলতে এসে খাটের ওপরে ধপ করে বসে বলে, ও মা, আমি কি করে জানবো? তোমার ফোনে এত রাতে কে ফোন দেয় সেটা কি আমার জানার কথা? একদম ফাজলামো করবি না। তোর আস্কারা পেয়ে পেয়ে ছেলেটা এতবার বেড়েছে। প্রিয় আপার এমন বিরক্তি দেখে ফাল্গুনি বেশ মজা পায়। সারাদিন পর এই সময়টাতেই কিছু সময় আড্ডা হয় দুই বোনের। দুজন দুজনের কাছে বিভিন্ন সমস্যা শেয়ার করে। মা কি বলেছে, ভার্সিটিতে কি হয়েছে, কে প্রপোজ করেছে থেকে শুরু করে সবটাই বলে চৈতালিকে। চৈতালিও বলে, তবে সবটা নয়। কারণ মনের গভীরে লুকোনো সব প্রকাশ করে নিজেকে আর দুর্বল বলে প্রমাণ করতে চায় না সে। রোজগারের নিয়ম মতো আজও ফাল্গুনি সারাদিনের জমানো কথাগুলোই বলতে এসেছিল। আর এসেই দেখে আপা সেই চেনা মেজাজেই আছে। ফাল্গুনি দুষ্টুমি করে কিছু বলবে, সেই সময়ে চৈতালির মোবাইলটা আবার বেজে ওঠে। চৈতালি স্ক্রিনে তাকিয়ে বিড়বিড় করে বলে, অভদ্র একটা। ফাল্গুনি তখন হাসতে হাসতে বলে, শুধু অভদ্র না আপু, বলো যে অভদ্র প্রেমিক একটা। চৈতালি রেগে বলে, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যা পছন্দ না সেই সব কথা কেন বলিস ফাল্গুনি? ফাল্গুনি হাসি থামিয়ে বলে, সরি আপু, আর বলবো না। চৈতালি কিছু বলে না। চেয়ারে বসে মোবাইলের সাউন্ড অফ করে জোরে জোরে নিঃশ্বাস নেয় আর রাগ কমানোর চেষ্টা করতে থাকে। এমন সময় ফাল্গুনি মিনমিন করে বলে, মানে ফোনটা রিসিভ করো না। কোন জরুরি কোথাও তো থাকতে পারে, তাই না? চৈতালি এবার চোখ গরম করে তাকাতেই ফাল্গুনি নিজের মোবাইল স্ক্রল করতে করতে বলে, আমার দিকে এভাবে তাকানোর কি আছে বুঝি না। আমি কি ভাইয়াকে ফোন করতে বলেছি নাকি? শুধু শুধু আমার ওপরে রাগ দেখাও। সত্যি আপু, এই অন্যায়। আর তুই কি চুপ করবি? আমি নাহু চুপ করলাম, কিন্তু ভাইয়ার কি করবে? ফোন রিসিভ না করা পর্যন্ত তো তিনি কল দিতেই থাকবেন। তাই আমার ওপরের রাগ না দেখিয়ে তুমি বরং ভাইয়ার ফোন রিসিভ করে রাগটা তাকে দেখাও। কথাটা বলার পেছনে ফাল্গুনির অন্য উদ্দেশ্য থাকলেও এই মুহূর্তে চৈতালি সেটা বুঝতে পারল না। বারবার ফোন আসতে থাকলে বিরক্ত হয়েই রিসিভ করে কিছু বলতে যাবে তার আগেই দীপ্র বলে, কি ব্যাপার জবা, এতবার ফোন করছি অথচ আপনি রিসিভই করছেন না। এত অবহেলা করার কি মানে আছে বলুন তো? ফাজলামো পেয়েছ? মামা বাড়ির আবদার। তোমাকে না নিষেধ করেছি? তোমাকে না বলেছি এত রাতে আমাকে ফোন দেবে না? তারপরেও কেন ফোন দিচ্ছ? কি সমস্যা তোমার? ফাজলামোর কি আছে? আমি কি আপনাকে ফোন দিতে পারি না? না পারো না? 100 বার পারি। আমি শুধু আপনাকে যখন খুশি তখন ফোন দিতে পারি। সেই অধিকার আমার আছে জবা। কিসের অধিকার? আর এই ছেলে এত জবা জবা করো কেন? কে জবা? আমার নাম চৈতালি। বুঝলে চৈতালি? আমাকে চৈতালি আপা ডাকবে। সরি জবা, আমি আপনাকে ওসব বলে ডাকতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষকে কেউ আপা ডাকে না। আজকের পরে এসব আর বলবেন না। দীপ্রর এসব কথা শুনে রাগে চৈতালির হাত কাঁপতে থাকে। মাথা গরম হয়ে যায়। ঘাড়ে চিনচিন করে ব্যথা শুরু হয়। চৈতালি টের পায় তার মেজাজ এবার আর তার নিয়ন্ত্রণে থাকতে চাচ্ছে না। ঠিক সেই সময়ে দীপ্র বলে, সারাদিন আপনার ওপর দিয়ে অনেক ধকল গেছে। এবার ঘুমিয়ে পড়ুন জবা। আমি জানি আপনি এবার আরো রেগে যাচ্ছেন। রাগ করবেন না প্লিজ। ভেবেছিলাম আজ আর আপনাকে রাগাবো না, কিন্তু খাওয়ার টেবিলে বাবার কথায় মেজাজ খারাপ হয়ে গেছে। যেই মেজাজ ঠান্ডা হবার উপায় হলো আপনি আর আপনার বলা কথা, সে হোক রাগের কিংবা ভালোবাসার। জানি ভালোবাসার কথা শোনার সৌভাগ্য আমার নেই। সেই প্রস্তুতি নিয়েই ফোন দিয়েছি আমি। অদ্ভুত একটা বিষয়ে কি জানেন? আপনাকে এক পলক দেখলে, একটু শুনলেই আমার সব রাগ হাওয়ায় মিলিয়ে যায়। যেমনটা আজ এখন হয়েছে। চৈতালি এবার আর একটু শব্দ না করে মোবাইল রেখে নিজের চুল নিজেই খামচে ধরে। না চাইতেও মনে পড়ে যায় কিছু পুরনো বিষাদে ঘেরা স্মৃতি। অসহ্য লাগতে থাকে সবকিছু। এদিকে বোনের এমন অবস্থা দেখে ফাল্গুনি খাট থেকে নেমে এসে কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে আপু? ভাইয়া কি খারাপ কিছু বলেছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন আপু? চৈতালি কাপা কণ্ঠে বলে, তুই এই ছেলেকে প্রশ্রয় দিস না ফাল্গুনি। দয়া করে আমার এই কথাটা রাখো। আমার বিষয় নিয়ে দীপ্রর সাথে কোন আলাপ করিস না। ও আজকাল যা শুরু করেছে। মা যদি একবার টের পায়রে বলু তাহলে আবার সব দোষ আমাকেই দেবে। আবার আমাকেই সব কটু কথা শুনতে হবে। তাই প্লিজ এই বড় আপুর প্রতি একটু রহম কর। এমন করে বলছো কেন আপু? ভাইয়া তোমাকে কি বলেছে? ফাল্গুনির কথার উত্তর না দিয়ে চৈতালি বলে, একবার ভুল করে এখনো পর্যন্ত প্রতিটা মুহূর্ত সেই যন্ত্রণা ভোগ করছি। এখন যদি দীপ্রর এসব পাগলামো মা আর হায়াতের পায় তাহলে সর্বনাশ হয়ে যাবে বনু। এবার আমায় যা বলবে তা সহ্য করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। ওর কাছ থেকে তুই দূরে থাক প্লিজ। আমার ব্যাপারে দীপ্রকে কিছু বলিস না। আমি নিজ থেকে তো কিছু। চৈতালি রেগে ফাল্গুনির দিকে তাকিয়ে বলে, তুই না বললে আমার ফিরতে দেরি হবার খবর সে পায় কোথা থেকে? যথেষ্ট বড় হয়েছিস। কোনটা ভুল কোনটা ঠিক এটা বোঝার বয়স তোর হয়েছে। ফাল্গুনি চোখ নামিয়ে ধীরে কণ্ঠে বলে, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে আপু।
সে এমন এমন কথা বলে, এমন কিছু কাজ করে যা দেখে তার জন্য অনেক মায়া হয়। মানুষটা তোমাকে এক পলক দেখার জন্য অস্থির হয়ে যায়। সব সময় সবকিছু নিয়ে এমনভাবে অনুরোধ করে যে তাকে আমি না বলতে পারি না। উফ, কেন বুঝতে পারছিস না আমি দীপ্রকে পছন্দ করি না? পছন্দ করতেই পারি না। সে আমার চেয়ে বয়সে অনেক ছোট রে। অসম প্রেম, অসম সম্পর্ক, এখানে কোন কিছুই ঠিক নেই। ঠিক থাকলেও আমি আর এসবে জড়াতাম না। সেখানে দীপ্র, তুই এসব ভাবিস কি করে? তুই কি চাস বলতো? মা আমার সাথে আরো কঠোর হোক? না না আপু, এসব কি বলছো? আমি তো চাই সব আবার আগের মতো হোক। এমনকি মা আর তোমার সম্পর্কটাও। ফাল্গুনী আর কিছু বলতে পারে না। মন খারাপ করে চুপচাপ নিজের রুমে চলে যায়। এদিকে এসব চিন্তায় বিরক্ত হয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে চৈতালি। খুব ইচ্ছে করে রাতের আকাশের সাথে নিজের একাকিত্ব ভাগাভাগি করতে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। কারণ এই মুহূর্তে সে আবার দীপ্রর সম্মুখীন হতে চায় না। প্রায় 2 ঘন্টা ধরে ছাদে বসে আছে চৈতালি। ফজরের নামাজের পরেই ছাদে এসেছে। নানা চিন্তায় কাল রাতেও ভালো ঘুম হয়নি তার। রাতের শেষভাগে যখন হালকা ঘুম ঘুম ভাব এসেছিল তখনই আজানের শব্দে ঘুম ভেঙে যায়। আজ শুক্রবার কলেজ বন্ধ থাকায় নামাজ শেষ হতেই ছাদে চলে আসে চৈতালি। প্রিয় গাছগুলোতে পানি দিয়ে পাশেই বসে বসে আকাশ দেখতে থাকে। এই ভোরে আকাশে পাখিদের দল বেঁধে উড়ে বেড়ানো দেখতে চমৎকার লাগে। কিছুদিন ধরে তার নিজের বাগানেও ভোর হলেই বিভিন্ন পাখিরা এসে বসে ডাকাডাকি করতে থাকে। বিশেষ করে চড়ুই, শালিক, কখনো কখনো 2-3টা কবুতরও আসে। ভোরবেলা আশেপাশে নীরবতার মাঝে হঠাৎ হঠাৎ রিকশার টুনটান শব্দ, পাখিদের ডাক, ঠান্ডা বিশুদ্ধ হাওয়া আর গাছে ফোটা নানান রঙের চমৎকার কিছু জবাসহ অন্যান্য ফুল সব মিলিয়ে দারুণ পরিবেশ। এমন পরিবেশে মন খারাপের গল্পগুলো যেন পালাতে চায়। ক্ষণিকের জন্য চৈতালি ভুলেও যায় সব, কিন্তু পরক্ষণেই আবার সব ভিড় জমায় মন মস্তিষ্কে। এসব মন খারাপের গল্পগুলো যেন আর ভুলবার নয়। এমন সময় ঠান্ডা বাতাস এসে শরীর ছুঁয়ে যেতেই কেঁপে ওঠে চৈতালি। চোখ বন্ধ হয়ে আসে নিমিষেই। তাকিয়ে দেখে প্রভাতের আলো পৃথিবীতে আলোকিত করার আগেই দূরের আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে। চৈতালি ভাবে, আজও কি আবার বৃষ্টি নামবে? হঠাৎ কারো গান শুনে চোখ তুলে তাকাতেই দেখে দীপ্র ছাদে দাঁড়িয়ে তার দিকেই অপলক তাকিয়ে আছে আর গান গাইছে, আমি দূর হতে তোমারই দেখেছি। আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। এলোমেলো চুলে ট্রাউজার আর টি শার্ট পরা দীপ্র যে মাত্রই ঘুম থেকে উঠে ছাদে এসেছে সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। এমনকি ঘুম থেকে উঠে মুখটাও সম্ভবত ধয়নি এখনো। এই অবস্থায় এমন গান শুনে চৈতালির এই মুহূর্তে ঠিক রাগ হয় না। তবে বিরক্তিতে উফ শব্দটি উচ্চারিত হয় না চাইতেও। এরপর কপালে ভাঁজ ফেলে উঠে দাঁড়াতেই সুর পরিবর্তন করে গেয়ে ওঠে, যেও না সাথী ও যেও না সাথী। দীপ্রর গানের গলা চমৎকার। চৈতালিরা প্রথম যখন এই বাসায় আসে তখন মাঝে মাঝেই দীপ্রর গান শুনত। কখনো বারান্দায় বসলে কখনো ছাদে গেলে গিটারের টুনটান শব্দের সাথে গান শুনতে খুব একটা মন্দ লাগতো না তার। পুরনো দিনের গানগুলো দীপ্র খুব সুন্দর গাইতে পারে। চৈতালি প্রথম দিকে বারান্দায় বসে বুঝতে পারত না যে এত সুন্দর করে কে গান গায়। কিছুদিন পরে এক বিকেলে ছাদে গান গাইতে দেখে বুঝতে পারে যে দীপ্রই সেই মানুষ যে জ্যোৎস্নার রাতে কিংবা তুমুল বৃষ্টিসহ যেকোনো চমৎকার পরিবেশে গিটারে টুনটান সুর তুলে গান গাওয়া সেই মানুষটি। চৈতালি প্রথম দিকে দেখা হলেই দীপ্রর গানের প্রশংসা করত। কিন্তু যেদিন থেকে তার মাথায় চৈতালিকে নিয়ে প্রেম প্রেম ভাবনা শুরু হয়েছে সেদিন থেকেই সে সব ধরনের বাড়তি কথা বলা বন্ধ করে দিয়েছে। চৈতালিকে এভাবে চুপচাপ দেখে দীপ্র গান গাওয়া বন্ধ করে বলে, এত কি ভাবছেন জবা? কি হয়েছে? চৈতালি এবার পেছনে ফিরে তাকাতেই দীপ্র বলে, শুভ সকাল জবা ফুল। আজ দেখছি মেঘ না চাইতেন বৃষ্টি। মানে, এই যে ভোর হতে না হতেই আপনাকে দেখতে পেলাম। চৈতালি কোন উত্তর দেয় না, চোখ সরিয়ে কাজ দেখতে থাকে। সেই সময় দীপ্র আবার বলে, এত কি ভাবছেন বললেন না তো? অনেকটা সময় হয়েছে ছাদে এসেছে এবার, তাই বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়ায় চৈতালি। কিছু একটা ভেবে দীপ্রর দিকে তাকিয়ে বলে, সত্যি করে একটা কথার উত্তর দেবে দীপ্র? এমন শান্ত সহজ কথা শুনে দীপ্র বলে, আপনি কিছু জিজ্ঞেস করবেন আর আমি উত্তর দেব না? এটা কখনো সম্ভব? চৈতালি মলিন হাসে, তবে কিছু বলে না। কেন যেন কিছু বলতে ইচ্ছে হয় না, তাই চুপচাপ সিঁড়ির দিকে এগোতে থাকে। দীপ্র তখন চিৎকার করে বলে, কি ব্যাপার, কিছু না বলে চলে যাচ্ছেন যে? প্রশ্নটা করুন প্লিজ। চৈতালি পেছনে ফিরে বলে, আজ না দীপ্র, প্রশ্নটা না হোক অন্য কোন দিনের জন্য তোলা থাক। কিন্তু দীপ্রকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ির দিকে আগায় চৈতালি। এমন সময় সামনে তাকিয়ে দেখে হাতে আচারের বয়াম নিয়ে চয়নিকা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এত সকালে ছাদের সিঁড়িতে মায়ের উপস্থিতি মেনে নিতে না পেরে চৈতালি বলে, এত সকালে তুমি এখানে? কিছু লাগবে মা? চয়নিকা আজ ফজরের পরপরই চৈতালির রুমে যায়। কাল বারান্দায় দাঁড়িয়ে চৈতালি আর দীপ্রকে কথা বলতে দেখেন তিনি। আর এরপর থেকেই তার মনে দীপ্রকে নিয়ে নানা প্রশ্নের আবির্ভাব ঘটে। কৌতূহল জন্মায় ছেলেটাকে নিয়ে। অবশ্য এর পেছনে শুধু কালকের ঘটনাকে দায়ী করলেও ভুল হবে। এর আগেও বেশ কয়েকবার সে ছেলেটাকে দেখেছে। পাশের বিল্ডিংয়ে থাকে সেটাও জানে।
প্রতিবেশী হিসেবে দীপ্রর মায়ের সাথে হাতে গোনা 2-4 দিন কোথাও হয়েছে, তবে সেটা খুব সাময়িক সময়ের জন্য। আজ দীপ্রর ব্যাপারে কথা বলতেই চৈতালির রুমে যান তিনি, কিন্তু চৈতালিকে না পেয়ে আবার রুমে গিয়ে শুয়ে পড়েন। কিছু সময় পরে হঠাৎ খেয়াল হয় যে আজ শুক্রবার, আর শুক্রবার মানেই চৈতালি এই সময়ে ছাদে থাকবে এটা তিনি জানেন। আর এজন্যই অপেক্ষা না করে আচারের বয়াম নিয়ে ছাদে আসেন যাতে চৈতালির সাথে কথা বলতে সুবিধা হয়। কারণ শুধুমাত্র দীপ্রর বিষয় নিয়ে কথা বলতে গেলে হিতে বিপরীত হতে পারে। এমনিতেই নানা কারণে মা-মেয়ের সম্পর্কটা আজকাল জটিল থেকে জটিলতর হচ্ছে, কোনোভাবেই স্বাভাবিক হবার নাম নিচ্ছে না। এর মাঝে আর ঝামেলা বাড়াতে চান না তিনি। চয়নিকা ছাদের দরজার কাছে আসতেই আজও পাশের বিল্ডিংয়ের ছাদে দীপ্রকে দেখে দ্রুত আড়ালে গিয়ে দাঁড়ান। বিষয়টা বোঝার চেষ্টা করেন, কারণ একই সময়ে চৈতালিও ছাদে দাঁড়িয়ে আছে, ছেলেটার সাথে কথা বলছে, বিষয়টা কেন যেন তার ভালো লাগে না। চয়নিকা যখন এসব ভাবনায় মত্ত ঠিক সেই সময়ে চৈতালি আবার বলে, কি ব্যাপার মা, কি হয়েছে, এত কি ভাবছ? চয়নিকা শাড়ির আঁচল টানতে টানতে বলেন, কই কিছু ভাবছি না তো, আমি তো আচার রোদে দিতে এলাম। চৈতালি আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশটা আজও মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আমার মনে হয় এর মাঝে এগুলো এখানে না রেখে গেলেই ভালো হবে। চয়নিকা প্রসঙ্গ পাল্টে বলেন, তুই এত সময় ধরে এখানে কি করছিস? তেমন কিছু না, গাছগুলোতে পানি দিয়ে বসেছিলাম। কথাটা বলেই সিঁড়ি বেয়ে নামতে থাকে চৈতালি আর ভাবতে থাকে এই সময়ে মায়ের ছাদে যাওয়ার কারণ নিয়ে। সে জানে এই সকালে শুধুমাত্র আচার রোদে দেওয়ার জন্য তার মা ছাদে যাননি। চৈতালি নিচে নামতেই চয়নিকা ছাদে আসে, মনে মনে ঠিক করে দীপ্রকে ডেকে টুকটাক কথা বলবে, কিন্তু পরমুহূর্তেই নিজের অতি উৎসাহী মনকে নিয়ন্ত্রণ করে। কোন সিদ্ধান্ত নেয়ার আগে ফাল্গুনীর কাছ থেকে আসল ঘটনা জানবে বলে ঠিক করে। এদিকে দীপ্র খানিক সময় চৈতালির চলে যাওয়া দেখে নিজেও সিঁড়ি বেয়ে নামতে থাকে। চুলে হাত বুলিয়ে চৈতালির আজকের আচরণ নিয়ে ভাবতে থাকে আর আপনমনে বলতে থাকে, আজ আপনাকে অন্যরকম মনে হলো কেন জবা ফুল? এত স্বাভাবিক আচরণ, তাও আবার আমার সাথে। সত্যি ভীষণ চিন্তায় ফেলে দিলেন। প্রায় আধ ঘন্টা ধরে রিকশার জন্য মৌচাক মার্কেট থেকে কিছুটা সামনে এগিয়ে দাঁড়িয়ে আছে চৈতালি আর ফাল্গুনী। দুপুর থেকে মুষলধারে বৃষ্টিতে রাস্তায় বিভিন্ন জায়গায় পানি জমেছে, সাথে জ্যাম তো আছেই। আর এজন্যই কোন রিকশা পাওয়া যাচ্ছে না। যদিও বৃষ্টি এখন থেমেছে, কিন্তু তাতে কি ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে যায়, রিকশা সিএনজি পাওয়া মুশকিল হয়ে যায়। সেখানে আজ তো হয়েছে মুষলধারে বৃষ্টি। চৈতালি ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 8টা বাজে। আজ বাসায় গেলে আবার যে এক যুদ্ধ হবে সেটা ভেবেই বিরক্ত হচ্ছে সে। সাথে বিরক্ত হচ্ছে ফাল্গুনীর ওপরে। এই বৃষ্টিতে আজ মোটেই বের হবার ইচ্ছে ছিল না তার, কিন্তু ফাল্গুনীর জোরাজুরিতে বের হতে বাধ্য হয়েছে। যদিও মার্কেটে আসার আগে তারা ফারুক সাহেবের অনুমতি নিয়েই বের হয়েছিল, তবুও এখন চিন্তা হচ্ছে। কারণ তিনি অনুমতি দিলেও চয়নিকা অনুমতি দেননি। তিনি মেয়েদের যখন তখন বাইরে যাওয়া পছন্দ করেন না। চৈতালি নিজেও এটা পছন্দ করে না, তবে অনেক সময় প্রয়োজনে বের হতেই হয়। তাই বলে আজ এই আবহাওয়ায় কোনোভাবেই তার বের হবার ইচ্ছে ছিল না। আবহাওয়া ভালো হলে একটা কথা ছিল। যাই হোক, সব মিলিয়ে কি করবে, কিভাবে বাসায় যাবে, এসব নিয়েই ভাবতে থাকে চৈতালি। এর মাঝে ফাল্গুনী কিছু বলতে নিলে চৈতালি চোখ গরম করে তাকায় তার দিকে। রাগে গোজগোজ করতে করতে বলে, এতবার বললাম এই বৃষ্টির মাঝে আজ বের হতে হবে না, কিন্তু কে শুনে কার কথা? এখন কিভাবে বাসায় যাব বল? ফাল্গুনী কপালে ভাঁজ ফেলে বলে, রাগ করছো কেন আপু? আমি কিভাবে বুঝবো যে আবার বৃষ্টি নামবে? তখন বৃষ্টি থেমেছিল বলেই তো বের হয়েছিলাম। তাছাড়া বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, ফুচকা তো খেতে পেরেছি। আজ ফুচকা যা মজার ছিল না, জাস্ট ওয়াও। আমরা কিন্তু আবার আসবো আপু। এমন বিরক্তিকর অবস্থায় ফাল্গুনীর এসব কথায় আরো বিরক্ত হয় চৈতালি। অনেকটা সময় ধরে বোনের এসব বকবক হজম করলেও এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বলে, আল্লাহর ওয়াস্তে কোন কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকতো। এই সময় তোর এসব বকবক শুনতে ভালো লাগছে না আমার। আচ্ছা এক কাজ কর, তুই না হয় এখানে দাঁড়া, আমি একটু এগিয়ে দেখি রিকশা পাই কিনা। ফাল্গুনী কিছু না বলে মাথা নেড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে চৈতালির সামনে আগাতে নিলেই খেয়াল করে আশেপাশে বেশ কয়েকটা ছেলে বারবার আর চোখে তাদের দিকেই তাকাচ্ছে, যাদের দেখেই মনে হচ্ছে যে এরা নেশা করে। ভালো করে চারিদিকে তাকিয়ে দেখে এই দিকটায় ধীরে ধীরে পথচারীর সংখ্যাও কমছে। এমন অবস্থায় ফাল্গুনীকে একা রেখে সামনে না এগিয়ে চৈতালি আবার তার পাশে এসে দাঁড়ায়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এখানে আশেপাশের ছেলেগুলোকে দেখেছিস? আমার কেন জানি ছেলেগুলোকে ঠিক বলে মনে হচ্ছে না। সবাই একই গ্রুপেরও হতে পারে। তাই চল দুজন একসাথেই না হোক সামনে আগাই। ফাল্গুনী এতক্ষণ ধরে মজা করলেও এবার বোনের কথায় চারিদিকে দেখে কিছুটা ঘাবড়ে যায়। এর মাঝে একটা ছেলে তাদের দিকে এগিয়ে এসে বলে, কোথায় যাবেন আপা? আমার পরিচিত রিকশা আছে সামনে, চলেন আপনাদের আগায় দেই। চৈতালি কিছু না বলে সামনে আগাতে নিলে ফাল্গুনী বলে, কোথাও যেও না আপু, এখানেই থাকো। ছেলেটা ফাল্গুনীর কথা শুনে বাঁকা হেসে বলে, ঠিক বলছেন আপা,
কোথাও যাওয়া লাগবে না, আপনাদের জন্য রিক্সা এইখানেই আনার ব্যবস্থা করতেছি। সেই সময় আরো 3 জন এসে তাদের ঘিরে দাঁড়িয়ে বলে, বেশি চিন্তা করেন না আপা, যা আছে দিয়ে দেন, এরপরে চইলা যাইন। চৈতালি রেগে বলে, মানে কি? যা আছে দিয়ে দেব মানে? রিক্সা পাচ্ছিনা বলে সুযোগ পেয়ে বিরক্ত করতে এসেছ? এখনই এখান থেকে যাও, না হলে কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। চৈতালির কথা শুনে ছেলেগুলো হাসতে থাকে, যা দেখে এবার ফাল্গুনী ঘাবড়ে যায়। এতক্ষণের হাসি দুষ্টুমি নিমিষেই উড়ে গিয়ে চেহারাটা মলিন হয়। আতঙ্কগ্রস্ত চোখে আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত কাউকে খুঁজে না পেয়ে নিরাশ হয়ে বোনের দিকে তাকিয়ে কিছু বলবে, ঠিক তখনই একটা ছেলে বলে, বেশি কথা কইন না আপা, তাড়াতাড়ি যা আছে দিয়ে দেন, কাইটা পড়ি, নাইলে আমাগো চরিত্র কিন্তু ততটাও ভালো না। মায়া মাইন্সেরে এত সহজে ছাড়তে মন চায় না, বুঝছেন? চৈতালির রাগটা এবার আরো বাড়ে। চোখ কপাল কুঁচকে কিছু বলবে অমনি তাদের মাঝে 2 জন লম্বা ছুরি বের করে মুচকি হেসে বলে, এক কথা রিপিট করার অভ্যাস কিন্তু আমাগো নাই, তাই চুপচাপ যা আছে দিয়ে দেন, নাইলে কিন্তু। চৈতালি এবার ছুরি দেখে বেশ ভয় পায়। ফাল্গুনীও ভয় বোনের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে। এর মাঝে কিছু বুঝে ওঠার আগেই একজন চৈতালির গলা থেকে টান দিয়ে চেইনটা নিয়ে নেয়। চৈতালি উফফ শব্দ করে ঘাড়ে হাত দিতেই টের পায়ে হঠাৎ টান দেয়, সম্ভবত ঘাড়ের কিছুটা জায়গা ছিলে গেছে। ভীষণ জ্বলতে থাকে ঘাড়ের ওই অংশ। এরপর কিছু বুঝে ওঠার আগেই ছেলেগুলো দুজনের হাত থেকে ব্যাগ টেনে নেয়। চৈতালির কানের দুলের দিকে চোখ পড়তেই চেইনা একজন কানের দিকে হাত বড়াতে নেয়, ঠিক সেই সময় চৈতালি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর এর মাঝেই ফাল্গুনী চিৎকার করে বলে, দীপ্র ভাইয়া এসে গেছে আপু, এখন আর চিন্তা নেই। বোনের কথা শুনে চোখ খুলে তাকাতেই দেখে সত্যি দীপ্র এসেছে। 4 বন্ধু মিলে ছেলেগুলোকে ইচ্ছে মতো পেটাচ্ছে। যেই ছেলেটা চৈতালির চেইন ছিনিয়ে নিয়েছিল তার হাতটা বোধ হয় দীপ্র ভেঙে ফেলেছে। ঘটনার কিছুক্ষণের মধ্যে আরো কয়েকজন পথচারীও যোগ দেয় তাদের সাথে। এর মধ্যে পুলিশ চলে এলে সবাইকে তাদের কাছে সোপর্দ করে তারা। এত সব ঘটনার পুরোটা সময়ই চৈতালি নীরব দর্শকের ভূমিকা পালন করে। হঠাৎ এভাবে দীপ্রর আগমন নিয়ে ভাবতে চাইলেও পরমুহূর্তেই ফাল্গুনীর হাস্যোজ্জ্বল মুখটা দেখে বুঝে যায় সবটা। তবে আজ আর বিরক্ত হয় না সে, বরং মনে মনে কৃতজ্ঞতা জানায় দীপ্রকে। কারণ আজ ওরা না এলে আদরের বোনকে নিয়ে হয়তো বড় কোন বিপদেই পড়তে হতো তাকে। এই বৈরী আবহাওয়ায় এত রাত পর্যন্ত বাইরে থাকার খুব কি প্রয়োজন ছিল? ফাল্গুনী যদি আমাকে না জানাতো, আমরা যদি সঠিক সময়ে এখানে পৌঁছতে না পারতাম, তাহলে আজ কি হতো বলতে পারেন? আপনি তো কখনো এত রাত অবধি বাইরে থাকেন না জবা, তাহলে আজ? চৈতালির সামনে দাঁড়িয়ে দীপ্র উত্তেজিত হয়ে কথাগুলো বলতেই ফাল্গুনীর সামনে এসে বলে, আপু আসতে চাইনি তো ভাইয়া, আমার জোরাজুরিতে আসতে বাধ্য হয়েছে। আর এসে মার্কেটে ঢুকে শপিংয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সময় দেখার সুযোগ হয়নি। দিহান এতক্ষণ পাশে দাঁড়িয়ে সবটা শুনছিল। এখানে এসে এই অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল সে। ভাবছিল সময় মতো না এলে আজ না জানি কি অঘটন ঘটত। এর মাঝে ফাল্গুনীর এসব কথা শুনে মেজাজটা হুট করেই বিগড়ে যায় তার। নিজেকে আর আটকে রাখতে না পেরে রাগে বলে, এটা কেমন কথা বললে? এত কি শপিং করো যে সময়টাও দেখার প্রয়োজন বোধ করো না? দিনকাল ভালো না, রাস্তায় প্রতিদিন কোন না কোন দুর্ঘটনা ঘটছে, এসব কি নজরে পড়ে না তোমার? সারাদিন তো মোবাইল নিয়েই ব্যস্ত থাকো তাহলে। ভার্সিটিতে বড় ভাই হিসেবে দিহানকে ফাল্গুনীর ভালোই লাগে। দীপ্রুর বন্ধু সেই সুবাদে চলতে ফিরতে দেখা হলে কোথাও বলতো টুকটাক। দিহানের পড়াশোনার পাঠ শেষ, তাই এখন আর সারাক্ষণ দেখা না হলেও প্রায়ই কোন না কোন ভাবে সে সামনে চলে আসে। বিষয়টা তার কাছে মিরাকল বলে মনে হলেও এই নিয়ে কখনো তেমনভাবে ভাবার সুযোগ হয়নি তার। সেই সিনিয়র ভাইয়ের কাছ থেকে হঠাৎ করে এসব কথা শুনে ফাল্গুনী যেন অবাকের শেষে পৌঁছায়। ভীষণ রাগ হয় তার। আজ পর্যন্ত বাসাতেও কেউ তাকে এত বাজেভাবে বকেনি। সেখানে দিহানের এভাবে বলা কথাগুলো মানতে তার ভীষণ কষ্ট হচ্ছে। অপমান বোধ ঘিরে ধরেছে তাকে। ইচ্ছে হচ্ছে আচ্ছামতো কয়েকটা কথা শোনাতে। মানে কি একটু বিপদ থেকে উদ্ধার করেছে বলে এমনভাবে অপমান করবে। কিন্তু ভার্সিটির বড় ভাই হওয়ায় কোন উত্তর দিতে পারে না ফাল্গুনী। ছলো চোখের নিচের দিকে তাকিয়ে সবটা শুনে চুপচাপ। দিহানের এমন রিয়েক্ট দেখে বাকিরাও চুপ হয়ে যায়। দীপ্র ফাল্গুনীর প্রতি বন্ধুর অনুভূতি জানলেও কিছুটা অবাক হয়। নিজের রাগ দেখিয়ে কথা বললেও চৈতালির সামনে দিহানের এভাবে কথা বলাটা তার ভালো লাগে না। কারণ এতে হিতে বিপরীত হতে পারে, যা সে কখনোই চায় না। নিজের বেলায় কি হবে সেটা এখনো জানে না দীপ্র, তবে বন্ধুর বেলায় যেভাবেই হোক ফাল্গুনীকে সে দূরে যেতে দেবে না, এটাই তার ইচ্ছা। কিন্তু তোমাদের সমস্যাটা দয়া করে আমাকে একটু বলবে? কি বলছো এসব? কেন বলছো? কোন অধিকারেই বা বলছো? বিপদ থেকে রক্ষা করাই চৈতালি মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করবে ভাবলেও দীপ্র আর দিহানের কথায় সেই ভাবনাটা এবার উড়ে যায়। আবার সেই পুরনো রাগ আর বিরক্তি জেঁকে বসে মস্তিষ্কে। আর তাই কৃতজ্ঞতা প্রকাশের বদলে চাচালো কণ্ঠে কথাগুলো বলে চৈতালি। এদিকে চৈতালির কথা শুনে দিহান সহ বাকিরা ঘাবড়ে গেলেও দীপ্র আজ ঘাবড়ায় না। বরং খানিকটা কঠিন করে বলে, সবটা জানার বোঝার পরেও এমন প্রশ্ন করছেন মানে?
দীপ্র রেগে বলে, আমার সমস্যা কোথায় আপনি জানেন না? আজ যদি ছেলেগুলো খারাপ কিছু করতো তাহলে তাহলে কি হতো? কি বা এমন করতো বলতো? সব ছিনিয়ে নিয়ে যেত, এই তো। এর বেশি আর কি? আমাদের তুলে নিয়ে। দীপ্র এবার আঙ্গুল তুলে চোখ বড় করে বলে, চুপ করুন জবা। দয়া করে এমন কোন বাজে কথা বলবেন না যা আমি সহ্য করতে পারবো না। চৈতালি কপাল কুঁচকে উফ শব্দ করতেই ফাল্গুনী তার হাত ধরে কিছু বলবে, অমনি চৈতালি কণ্ঠে কঠোরতা এনে বলে, শুন দীপ্র, আমি মানছি তোমরা এসে আমাদের রক্ষা করেছো, এজন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু রক্ষা করেছো বলে যা নয় তাই বলছো, খবরদারি করছো, এসব কি? এই অধিকার তো আমি তোমাদের দেইনি। আজ যেন দীপ্রর মেজাজ একটু বেশি বিগড়ে গেছে। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে যদি বড় কোন অঘটন ঘটত। এর মাঝে আজ চৈতালির বলা কথাগুলো শুনে তার ভীষণ অসহ্য লাগে। এতবার ভালোবাসার কথা প্রকাশ করার পরেও বলছে কিসের অধিকার? এত ভালোবাসার ছিটেফোঁটেও কি তার মনে নাড়া দেয় না? এত পাষাণ! এসব ভাবনার মাঝেই চৈতালি আবার রাগ দেখিয়ে বলে, আমি কিছু জানতে চেয়েছি দীপ্র। দীপ্র এবার সামনে এসে চৈতালির কাঁধে হাত রেখে উত্তেজিত হয়ে বলে, অধিকার আবার কি? হ্যাঁ, বারবার কি শুনতে চান? আপনাকে ভালোবাসি এটা কি আপনি জানেন না? তাহলে কিসের অধিকারের কথা বলছেন? ভালোবাসার মানুষের ওপরে সব ধরনের অধিকার খাটানো যায়, মনে রাখবেন। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না প্লিজ। আর হ্যাঁ, এত রাত অবধি আর কখনো বাইরে থাকবেন না। দীপ্র কথাগুলো বলতেই চৈতালি রেগে তার হাতটা এক ঝটকায় সরিয়ে দেয়। সামনে দিয়ে একটা রিকশা যেতে দেখলে ডেকে সেটায় উঠে বসে। সবকিছু এত দ্রুত ঘটে যে উপস্থিত সবাইকে কি করবে বা বলবে বুঝতে পারে না। কারণ এর আগে কেউ কখনো প্রিয় বন্ধুকে এমন আচরণ করতে দেখেনি। ফাল্গুনীও অন্যদের মতো চুপচাপ বোকা বোকা চোখে তাকিয়ে দেখে সবটা। এর মাঝে চৈতালি ঝাঁঝালো কণ্ঠে বলে, রিকশায় বসার জন্য কি তোকে আলাদাভাবে ডাকতে হবে ফাল্গুনী? বোনের ঝাঁঝালো ডাকে ধ্যান ভাঙে ফাল্গুনীর। দৌড়ে গিয়ে রিকশায় চড়ে বসতেই চৈতালি বলে, তাড়াতাড়ি চলেন মামা। রিকশা চলতে থাকে। এদিকে এতটা সময় দীপ্র চুপচাপ দাঁড়িয়ে থাকলেও চৈতালির রিকশা চলতে শুরু করলে সে নিজেও বাইকে উঠে স্টার্ট দেয়। চার বন্ধুর দুটি বাইক ধীরগতিতে চলতে থাকে রিকশার পেছনে পেছনে। প্রেমিকাকে কঠিন পাহারায় ঠিকঠাকভাবে বাসায় পৌঁছে দেয় যেন এই মুহূর্তে তার একমাত্র কাজ। ফাল্গুনী ঘাড় ঘুরিয়ে এক পলক দেখে। না চাইতেও দিহানের চোখে চোখ পড়ে। সাথে সাথে সামনে তাকিয়ে চৈতালিকে বিষয়টা জানাতেই চোখ দুটো জ্বলতে থাকে তার। পানিতে টইটুম্বুর হলে চোখ বন্ধ করে ফেলে সে। গাল বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। তবে সেটা বুঝতে দেয় না বোনকে। কারণ তীব্র যন্ত্রণার এই চোখের জল একান্ত তার নিজের। যেই যন্ত্রণা বোঝার সাধ্য কারণ নেই। বাসায় ফিরে সিঁড়ি বেয়ে উঠতেই দেখে দরজা খোলা। ফাল্গুনী ভাবে, এর মানে বারান্দায় বাবা অথবা মাকেও একজন দাঁড়িয়েছিল। যদি তাই হয় তাহলে তো এখন আবার আরেক যুদ্ধ হবে বাসায়। কারণ তাদের পেছনে পেছনে তো দীপ্র ভাইয়েরা ছিল। গেট দিয়ে ঢোকার সময় দীপ্র ভাইয়ের দিকে তাকিয়ে বিদায় নিয়ে এসেছিল সে। এখন যদি তাদের ব্যাপারে জানতে চায় তাহলে কি বলবে? ফাল্গুনী ভয়ে ভয়ে চৈতালির দিকে তাকিয়ে কিছু বলতে চায়। কিন্তু পারে না। কারণ তার চোখ মুখে এখন বিষণ্ণতার ছাপ। এই মুহূর্তে এসব বলা মানে আরেক বিপদ। তাই শ্বাস ছেড়ে আল্লাহর নাম নিয়ে ঘরে ঢুকতেই দেখে ফারুক সাহেব আর চয়নিকার সোফায় বসে বসে খবর দেখছে। তবে খবর দেখলেও চয়নিকার চোখ মুখে রয়েছে রাগের ছাপ। এই অবস্থায় চৈতালি কিছু না বলে নিজ রুমের দিকে আগালেও ফাল্গুনী পরিস্থিতি সামলাতে মিনমিন করে বলে, বৃষ্টিতে রিকশা পাওয়া যাচ্ছিল না তাই ফিরতে দেরি হয়েছে বাবা। ফারুক সাহেব কিছু বলবে তার আগেই চয়নিকা বলে, ছেলেগুলো তোদের পেছনে পেছনে এলো কেন? পাশের বাড়ির ওই ছেলের সাথে তোর কিসের কথা? মায়ের এমন কথা শুনে চৈতালি আর সামনে আগায় না। ব্যাগ হাতে চুপ করে দাঁড়ায়। কি উত্তর দেবে ভাবতে থাকে। মনে মনে নিজেকে শুধায়, এই ভয়টাই তো পাচ্ছিলাম আমি। এই অভিযোগের অপেক্ষাতেই তো ছিলাম। এখন আমি মায়ের এই কথার কি উত্তর দেব? কি বলবো মাকে? চৈতালির এসব ভাবনার মাঝে ফারুক সাহেব বলেন, এটা কি এই মুহূর্তে বলার মতো কোন কথা? তোমার সমস্যাটা যে কি আমি না ঠিক বুঝি না। এটা কেমন কথা বলছো ফাহিমের বাবা? অপরিচিত একটা ছেলের সাথে কি কথা বললো? কেন ওদের পেছনে পেছনে ছেলেগুলো এলো এসব আমি জানতে চাইব না। চাইবে, অবশ্যই চাইবে। তবে সেটারও একটা সময় আছে। মানে, আমার মেয়েরা বড় হয়েছে চয়নিকা। ভালো মন্দ বোঝার বয়স তাদের হয়েছে। তাই প্রথমেই অযৌক্তিক কিছু না জিজ্ঞেস করে ফিরতে দেরি হবার কারণটা আগে জিজ্ঞেস করো। তাদের চেহারা দেখে বোঝার চেষ্টা করো যে তারা কোন বিপদে পড়েছিল কিনা। ফারুক সাহেবের কথা শুনে ফাল্গুনী স্বস্তির নিঃশ্বাস ফেলে। দ্রুত পায়ে বাবার পাশে এসে দাঁড়িয়ে কেন দেরি হলো, দীপ্র আর তার বন্ধুরা কিভাবে তাদের দুজনকে বাঁচালো সেই পুরো ঘটনা খুলে বলে। এসব শুনে তারা দুজনেই বেশ ভয় পান। চয়নিকা এই সুযোগের রাগ দেখিয়ে বলেন, এজন্যই মেয়েদের সন্ধ্যার পর বাসার বাইরে থাকতে নেই। এমন কি প্রয়োজন ছিল যার জন্য আজ এই বৃষ্টির মাঝে তোদের মার্কেটে যেতে হয়েছিল? এত কি? হ্যাঁ, আজ যদি বড় কোন অঘটন ঘটত তখন সমাজে কিভাবে মুখ? ফারুক সাহেব এবার জোরে এক ধমক দিয়ে বলেন, তুমি কি থামবে একটু? মা হয়েও যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। যে কোনো কিছু বলার আগে ভাবো তারপর বলো।
মেয়েরা ভালো মতো নিরাপদে ফিরে এসেছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। পারলে ওই ছেলেগুলোর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করো। চয়নিকার আজ প্রচণ্ড রাগ হয়। বেশি রাগ হয় ফারুক সাহেবের ওপরে। কারণ তার মতে বাবার আস্কারা পেয়ে পেয়ে 2 মেয়ে বেশি বার বেড়েছে। ঘটনাটা ভাবতেই গা শিউরে উঠছে তার। তবে স্বামীর কথার ওপরে কিছু বলতে ইচ্ছে হয় না আর। সোফা ছেড়ে উঠে রুমের দিকে যেতে থাকে আর মনে মনে শুকরিয়া আদায় করতে থাকে মেয়েদের জন্য। চৈতালি আর ফাল্গুনী চুপচাপ মায়ের চলে যাওয়া দেখে। বাবা মায়ের কথা কাটাকাটি তাদের ভালো লাগে না, তবুও মেনে নিতে হয়। কারণ যেখানে দুজনের কথাই সঠিক সেখানে তারা ঠিক কার পক্ষ হয়ে কথা বলবে বুঝতে পারে না। এদিকে ফারুক সাহেব মেয়েদের এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, দুজনই রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়। বাকি কথা কাল শুনবো। ফাল্গুনী ঘাড় কাত করে চলে যায় নিজের রুমে। আর চৈতালিও নিঃশব্দের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজার ওপাশে বসে নীরবে কাঁদতে থাকে। যেই কান্নার আওয়াজ কারো কাছে পৌঁছানো মানা। সকাল 11টা। দীপ্রু বারান্দায় পায়চারি করছে আর একটু পরপর পরপর চৈতালির নাম্বারে ডায়াল করছে। কিন্তু না, কল ঢুকছে না। রাতে একবার কল ঢুকেছিল কিন্তু রিসিভ করেনি। দীপ্রু অবশ্য জানত যে রিসিভ করবে না, তবুও সাহস করে ফোন করেছিল। এরপর অনেকগুলো মেসেজও পাঠিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তার একটাও সিন হয়নি। ভেবেছিল সকালে কলেজে যাওয়ার সময় মাফ চাইবে, হাত জোর করে সরি বলবে, কিন্তু না, ভাগ্য আজ এদিক থেকেও সহায় হয়নি তার। আজ চৈতালি কলেজেও যায়নি। এই কারণে দীপ্রুর ভেতরে অপরাধবোধটা আরও চেপে বসেছে। অবশ্য দীপ্রুরই বাকি করার ছিল। কাল প্রিয় মানুষকে ওই অবস্থায় দেখে যে ক্ষণিকের জন্য তার আত্মাটাই শুকিয়ে যাচ্ছিল। সময় মতো যদি না পৌঁছতো তাহলে কি হতো ভাবতেই এখনো তার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। মন চাচ্ছিল সব কয়টা ছেলেকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে, কিন্তু তা আর পারল কই। এর মাঝে কালো চৈতালির ওসব কথা কিছুতেই সহ্য হচ্ছিল না তার। এত দিন ধরে জমানো অনুভূতি প্রকাশের পরেও যদি এখন অধিকার নিয়ে কথা বলে তাহলে সেটা সে কিভাবে মেনে নেবে? কোন প্রেমিকের পক্ষে কি এটা মেনে নেওয়া সম্ভব? তাই তো রেগে এত কথা শোনালো সে। কত জোরেই না হাত চেপে ধরেছিল তার জবা ফুলের। অথচ দীপ্র জানে এসব তার জবা ফুলের কতটা অপছন্দ। অপছন্দ হবার কারণও আছে। এই নিয়েই তো নাকি তার এক বিচ্ছিরি অতীত আছে, যার জন্য সে আর কোন সম্পর্কেও জড়াতে চায় না। সব জানার পরেও এভাবে রিয়েক্ট করাটা তার একদম উচিত হয়নি। কিন্তু উফফ না, একসাথে এত চাপ আর নিতে পারছেন না দীপ্র। পুরোটা রাত নির্ঘুম কাটিয়ে সকাল থেকে প্রিয় মানুষকে এক পলক দেখার অপেক্ষায় হৃদয়ে ভীষণ জ্বালাপোড়া হচ্ছে দীপ্র। যা হয়তো চৈতালি কখনোই বুঝবে না। না বুঝুক, তবু সে ভালোবাসবে। এই ভালোবাসা থেকেই তো সে সেই সকাল থেকে বারান্দায় বসে অপেক্ষা করছে। কিন্তু জবার বারান্দার দরজায় তো আজ বন্ধ। দীপ্র ভাবে, মেয়েটার শরীর খারাপ করলো না তো? ফাল্গুনী বাসায় থাকলে তবুও তার কাছ থেকে খবর নেওয়া যেত, কিন্তু সে তো ভার্সিটিতে। এখন উপায়। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেয়ে তাকাতেই দেখে মা দীপা খুন্তি হাতে দাঁড়িয়ে আছে। দীপ্র কিছু বলবে অমনি তিনি বলেন, কিরে দীপ্র, আজ কি নাস্তা খাবি না? বেলা কয়টা বাজে খবর আছে? তোদের এই দফায় দফায় নাস্তা পর্ব শেষ করতেই তো আমার পুরো সকাল শেষ হলো। এরপর দুপুরের রান্না বসাবো কখন? দীপ্র সামনে তাকিয়ে বলে, খেতে ইচ্ছে করছে না। তুমি যাও রান্না বসো। ছেলের চোখে মুখে চিন্তার ছাপ দেখে দীপা এবার দীপ্রর কাছে এসে কাঁধে হাত রাখে। কণ্ঠ নামিয়ে বলে, কি হয়েছে বাবা? কোন সমস্যা? তোকে আজ এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি মা, আমি ঠিক আছি। তুমি যাও তো, তোমার কাজ করো। খানিকটা বিরক্তি নিয়ে বলা দীপ্রর কথা শুনে দীপা মন খারাপ করে। কারণ আগে কখনো সে মায়ের কথায় এভাবে রিয়েক্ট করতো না। দীপা খেয়াল করেছে বেশ কিছু দিন যাবৎ দীপ্র অল্পতেই বিরক্ত হয়, কেমন উদাস হয়ে থাকে। কিছু নিয়ে যে সে ভীষণ চিন্তায় আছে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু কি নিয়ে? মাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দীপ্র বলে, কি ব্যাপার মা, যাও। বললাম তো আমি নাস্তা খাবো না। ভালো লাগছে না। কি হয়েছে বাবা? এভাবে কথা বলছিস কেন? তোর বাবার কথায় বিরক্ত হচ্ছিস? কি হয়েছে বল না বাবা আমার। তুই তো আগে কখনো এভাবে রাগ করতি না, এভাবে আমার সাথে কথা বলতি না। তাহলে আজকাল? ছেলের মাথায় হাত বুলিয়ে দীপা বেশ আদুরে কণ্ঠে কথাগুলো বলতেই দীপ্রর হুঁশ ফেরে। মনে মনে ভাবে, সত্যি তো, আগে তো কখনো মায়ের সাথে আমি এভাবে কথা বলিনি। তাহলে আজ কেন? জবার অবহেলা আমার সব কিছুতে প্রভাব ফেলছে, যা ভীষণ অন্যায়। মাকে কিভাবে বলি যে আমি এসব ইচ্ছে করে করছি না, আপনা আপনি হয়ে যাচ্ছে? কিভাবে বলি যে ভালোবাসার মানুষটির এত অবহেলা আমি আর নিতে পারছি না, যার জন্য আমার এমন হচ্ছে? দীপ্র কোন উত্তর না দিলে দীপা আবার বলে, কি হয়েছে বাবা? এবার দীপ্র মায়ের দিকে ফিরে নিজেকে সামলে বলে, তেমন কিছু না মা। আসলে সামনে একটা পরীক্ষা আছে তো, ওটা নিয়ে একটু টেনশন হচ্ছে। তুমি এত চিন্তা করো না। দীপা আর কথা বাড়ায় না। ছেলের বলা কথাকেই সত্যি বলে মেনে নিয়ে চলে যেতে নিলে দীপ্র আবার বলে, মা শোন, সকালে বাইরে নাস্তা খেয়েছি তো তাই খিদে নেই। মিথ্যা কথাটা বলেই সামনে তাকায় দীপ্র। দীপার মন না মানলেও ছেলের বলা কথাগুলোকে সত্যি ভেবেই চলে যায় রান্না বসাতে। এদিকে দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙে চৈতালির।
চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখতেই তাড়াতাড়ি উঠে বসতেই টের পায়ে অতিরিক্ত কান্না আর এত বেলা পর্যন্ত ঘুমানোর জন্য মাথা চোখ সব ব্যথা করছে। কাল অবশ্য বৃষ্টির পানিও মাথায় লেগেছিল। মাথা ব্যথার কারণ সেটাও হতে পারে। এসব ভাবতেই আবার দরজায় টোকা পড়লে চৈতালি উঠে দরজা খুলতেই দেখে ফারুক সাহেব দাঁড়িয়ে আছেন। দরজা খুলতেই তিনি বলেন, কিরে মা, আজ তোর কলেজ ছিল না? যাসনি কেন? আর চোখ মুখে ভাবে ফুলে আছে কেন? চৈতালি দরজা থেকে ফিরে খাটে বসতে বসতে বলে, জ্বর জ্বর লাগছিল তাই যাইনি বাবা। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। ফারুক সাহেব কাছে এসে কপালে হাত দিয়ে দেখে সত্যি কপালটা গরম, তবে বেশি নয়। জ্বর আসবে আসবে ভাব। মেয়ের এই অবস্থা দেখে তিনি চিন্তিত ভঙ্গিতে বলেন, কাল তোদের বাইরে যাওয়ার অনুমতি দেয়াটা আমার উচিত হয়নি। এই বৃষ্টিতে কেন যেতে দিয়েছিলাম? বাবার কথা শুনে চৈতালি বলে, এভাবে বলছো কেন বাবা? ভুলটা আমার উচিত ছিল সময় বুঝে কাজ করা, যা আমি পারিনি। এজন্য বিপদেও পড়েছিলাম। ভুল তোর একার না। ফাল্গুনির জন্য যে দেরি হয়েছে সেটা আমার জানা আছে। ও অনেক কিছু বোঝে না, তাই সব সময় ওর সব আবদার মানবি না। চৈতালি বাধ্য মেয়ের মতো মাথা ঝুলায়। ফারুক সাহেব বলেন, ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে ওষুধ খেয়ে নে, দেখবি ভালো লাগবে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ফারুক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে যেতেই মোবাইলের লাইট জ্বলে ওঠে। কাল যে কখন মোবাইল সাইলেন্ট করে রেখেছে মনে নেই তার। চৈতালি হাই তুলতে তুলতে মোবাইল হাতে নিতেই দেখে অসংখ্য মিসড কল আর মেসেজ, যার সবটাই এসেছে দীপ্রর নাম্বার থেকে। চৈতালি বিরক্ত হয়, ভীষণ বিরক্ত হয়। নামটা দেখেই রাগের দাঁত কিরমিরিয়ে বলে, বেয়াদব একটা। এরপর মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে চলে যায় ওয়াশরুমে। এদিকে দীপ্র নিজেও হতাশ হয়ে রুমে গিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে মোবাইল। তপ্ত হৃদয়ে বিড়বিড় করে বলে ওঠে, শেষ পর্যন্ত কিনা একটা হৃদয়হীন রমণীর প্রেমেই আমায় পড়তে হলো। আমার এত ফোন কল, মেসেজ, কোন কিছুই কি তার চোখে পড়ে না? দুপুর, বিকেল গড়িয়ে রাত হয়েছে। চৈতালি আজ সারাদিনে তার বারান্দার দরজা খোলেনি। মাঝে একবার রহিমা খালা এসে ঘর পরিষ্কার করার সময় খুললেও তার নির্দেশে আবার লাগিয়ে দিয়ে যায়। চৈতালি জানে বারান্দায় গেলেই তাকে দীপ্রুর সম্মুখীন হতে হবে, যা এই মুহূর্তে সে একেবারেই চায় না। এতদিন তবুও সহ্য করেছে, কিন্তু কাল তার কথা আচরণ কোনোটাই মেনে নিতে পারছে না চৈতালি। বয়সে ছোট একজনের এমন অনধিকার চর্চা, এভাবে স্পর্শ, এসব আর মেনে নেয়ার মতো না। তাছাড়া বিষয়টা মায়ের নজরেও পড়েছে। এক দোষের দোষী হয়ে আজ অবধি কথা শুনতে হচ্ছে তাকে। এখন আবার নতুন কাউকে নিয়ে কোন কিছু শুনতে নারাজ সে। আর তাই তো অনেক ভেবে দীপ্রকে ব্লক দিয়ে তার নাম্বারটা ডিলিট করে দিয়েছে সে। চৈতালি জানে এতেও হয়তো কোন কাজ হবে না, তবুও দিয়েছে এই ভেবে যে সে অন্তত জানুক যে চৈতালি তাকে একেবারেই পছন্দ করে না। যার সর্বশেষ সংকেত হলো এই ব্লক। মাথা ব্যথা একটু কমায় চৈতালি বসে বসে হুমায়ুন আহমেদের উপন্যাস অপেক্ষা করছে। এমন সময় ফাল্গুনি এক প্লেট পাকোড়া নিয়ে রুমে এসে তার পাশে বসে খেতে খেতে বলে, নাও পাকোড়া খাও, মা বানিয়েছে। এই বৃষ্টিতে এসব খাওয়ার মজাই আলাদা, তাই না আপু? যদিও আজ বৃষ্টি নেই, তবুও সারাদিন পর এসে ফাল্গুনি এখন এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি, সব কিছুই স্বাভাবিক আছে। অথচ সব মিলিয়ে চৈতালি প্রচণ্ড হতাশ, মানসিকভাবেও আছে ভীষণ অস্বস্তিতে। কারোর সাথে কোন কথা বলতেও ইচ্ছে করছে না তার। ইচ্ছে করছে একা একা সময় কাটাতে। আর তাই কথা না বাড়িয়ে বইয়ের দিকে তাকিয়ে থাকলে ফাল্গুনি আবার বলে, এক বই আর কতবার পড়বে আপু? যতবার ইচ্ছে। ফাল্গুনি হেসে বলে, কি যে আছে এই বইতে আল্লাহ জানেন, যার জন্য আজ তুমি বোনকেও ইগনোর করছো। চৈতালি কিছু বলে না, চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে থাকে। ফাল্গুনিও কথা না বাড়িয়ে চুপচাপ বারান্দার দরজার কাছে যেতে নিলে চৈতালি বলে, কি ব্যাপার, ওই দিক যাচ্ছিস কেন? আর কেন? বারান্দার দরজা খুলতে যাচ্ছি। কেমন গুমট হয়ে আছে ঘরটা। এই সুন্দর ওয়েদারে সব লাগিয়ে রেখেছো কেন আপু? কি হয়েছে? চৈতালি চিৎকার করে বলে, খবরদার দরজা খুলবি না। ভালো লাগছে না। কিন্তু, না বলেছি মানে না। ভালো কিছু বলার থাকলে বল, না হলে চলে যা। আজ আমার ফালতু কিছু শোনার মুড নেই। ফাল্গুনি ফিরে এসে চৈতালির পাশে বসে মিনমিনিয়ে বলে, চলবে।